স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ইয়ার মজা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা আছে। সেটা হলো গতকালকে তো রেকর্ডিং আর কুইজ দুইটা দিতেই মোটামুটি দেরি হয়ে গেছে। নর্মালি প্রত্যেক দিন বিকালের দিকে দেওয়ার ট্রাই করব, আর টাইম থাকবে 24 আওয়ার্স, ঠিক আছে? যেমন গতকালকেটা আজকে সন্ধ্যায় শেষ হবে আর কি। আচ্ছা, আর হলো তোমাদের যে অ্যাটেন্ডেন্সের জিনিসটা, সেটা আমরা ইভ্যালুয়েট করব দুইভাবে। একটা হলো তোমাদের ক্লাসের এখানে তোমার রোল লিখে দেওয়া, প্লাস হলো তোমাদের ওই কুইজে মাস্ট পার্টিসিপেট করা লাগবে, সেখান থেকেও তোমার অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? তো দুইটাই থাকা লাগবে ভ্যালিড অ্যাটেন্ডেন্স হওয়ার জন্য। আচ্ছা, আর এমনি এ পর্যন্ত যতজন সাবমিট দিছে কুইজে, এদের মধ্যে টপ 3 জনের নাম, মানে আপাতত টপ 3-তে যারা আছে তাদের নাম আমি একটু বলি। ফার্স্টলি আছে 17 ব্যাচের লামিয়া। সেকেন্ড মেবি খালেদুর রহমান 18 ব্যাচের। এরপরে আছে মেহেদি 18 ব্যাচের। আচ্ছা, আর এমনি ফুল স্কোরবোর্ড আমাদের কুইজ শেষ হলে আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে। আচ্ছা, আজকের আমাদের টপিক হলো সি প্লাস প্লাসে কন্ট্রোল স্ট্রাকচার, মানে আমাদের প্রোগ্রামে এক্সিকিউশনের কন্ট্রোল আমরা কীভাবে করব, মানে কোন জায়গা থেকে কীভাবে কীভাবে এক্সিকিউশন হবে, ফ্লোটা কন্ট্রোল আর কি। আচ্ছা, এরপরে আর অ্যারে আর স্ট্রিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসলে কন্ট্রোল ফ্লো বা কন্ট্রোল স্ট্রাকচার জিনিসটা কি। সেটা হলো যে আমার প্রোগ্রামের ভিতরে আমরা কিছু কিছু লাইন ধরো যদি স্কিপ করতে চাই, বা একটি লাইন আমি বারবার যদি এক্সিকিউট করাইতে চাই, তখন আমার যেসব এক্সট্রা এক্সট্রা কিওয়ার্ড, এক্সট্রা যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো যে ইউজ করি, সেটাই নর্মালি আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট হিসেবে বলি। যেমন এখানে ধরো 3 টাইপের আছে। একটা হলো কন্ডিশনাল ইফ এলস, তোমরা সিতে, এখানে সবগুলো আসলে সিতেই ছিল, তোমরা হয়তো অলরেডি এর সাথে পরিচিত, ঠিক আছে? কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আমাদের আছে ইফ এলস আর সুইচ কেস। এরপর লুপের জন্য আছে ফর, ওয়াইল, ডু ওয়াইল। জাম্পের জন্য জাম্প স্টেটমেন্ট হলো তোমার একটা স্কোপ থেকে বের হয়ে আসার জন্য বিভিন্ন স্টেটমেন্ট, ব্রেক, কন্টিনিউ, রিটার্ন, গো টু। গো টু যদিও তেমন একটা ইউজ করা হয় না। আচ্ছা, প্রথমে আসে আমাদের ইফ স্টেটমেন্ট। ইফ তো আমাদের নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেরকম ইফ ওইভাবেই কাজ করে। মানে আমি একটা শর্ত দিব, সেই শর্তটা যদি পূরণ হয় বা শর্তটা যদি সত্য হয়, তাহলে আমার ইফের ভিতরে আমরা যে কোডটা রাখতেছি, যেমন এই যে ইফের কন্ডিশন আর এখানে ইফের কোডটা, আমার কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার এই ইফ ব্লকের যে কোডটা এটা এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এটুকু এক্সিকিউট হবে না, কন্টিনিউ করবে, মানে নিচ থেকে আবার এক্সিকিউট হওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, আহ, এখানে তোমাদের এখানে তোমাদের ছোট্ট একটা কুইজ আছে, তোমরা একটু অ্যানসার দিও। দেখো, কোডটা দেখো একটু, আর প্রথম পার্টটার অ্যানসার আগে একটু দাও। প্রথমটার আউটপুট কি হবে আর কি, মানে জাস্ট মানে এই ইফ ব্লকটা কাজ করবে নাকি করবে না এটুকুই বলতে হবে এই ফার্স্ট পার্টে। হ্যালো? হ্যাঁ, কোড দেখা যাচ্ছে তো, তাই না? জি। আচ্ছা, দেখো, আমি একটু কাজ ছোট করে করবে। বলি। করবে কাজ ভাইয়া। হ্যাঁ, কাজ করবে, কারণ এর ভ্যালু 5 আছে, আমি এখানে কন্ডিশন হিসেবে দিয়েছি যে এ ইকুয়াল ইকুয়াল 5। তার মানে যেহেতু এর ভ্যালু 5, তাহলে এর ভিতরেরটা কোডটা এক্সিকিউট হবে। সেকেন্ড সিনারিওতে দেখো, সেকেন্ড সিনারিওতে এর ভ্যালু এখানেও 5, কিন্তু আমি চেক করতেছি এ নট ইকুয়াল টু 5, মানে এ যদি আমার 5 এর সমান না হয় তাহলে আমার এই কন্ডিশনটা ট্রু হবে, তখন এটা এক্সিকিউট করবে, মানে ইফ এর ব্লকের কোডগুলা। আচ্ছা, তাহলে এখানে সেকেন্ডটাতে অবশ্যই এখানে এক্সিকিউট করবে না, কারণ এর ভ্যালু তো 5, তার মানে এটাকে আমার এই কন্ডিশনটা আমার ফলস হয়ে যাইতেছে, তাই না? আচ্ছা, এরপরে আসো, এটা তো গেল সিঙ্গেল একটা ইফ, ঠিক আছে? আমি যদি ইফ এর আরো কিছু ব্রাঞ্চিং করাইতে চাই, যে ইফ এর পরে আমি মাল্টিপল কন্ডিশন চেক করব, ধরো এটা হলে এটা, না হলে এটা। যেমন আমার গ্রেডিং সিস্টেম যেটা থাকে আমাদের, এ প্লাস, এ, বি মাইনাস, সেগুলো কিন্তু আমাদের নাম্বারের উপরে ভিত্তি করে করে না, যে ভ্যালু আমার যদি আমার যে নাম্বারটা গেইন করেছে সেটা যদি 80 বা 80-র উপরে হয় তাহলে একটা
একটা মানে ওর হলো এ প্লাস হবে, যদি 80 এর নিচে হয় 70 এর উপরে হয় তাহলে এ হবে, এরপরে 60 থেকে 70 মানে রেঞ্জ সেট করে করে আমরা এখন ওই জিনিসটাই আমরা ইফ এলস ব্লকের মাধ্যমে করতে পারি আর কি, যে ইফ। আচ্ছা, আর সিঙ্গেল ইফ এলস যদি থাকে, যেমন এখানে দেখো শুধু ইফ আছে, একটা কন্ডিশন আছে আর এলস এর একটা পার্ট আছে, তাহলে যেটা হয় ডাইরেক্টলি ইফ এর কন্ডিশনটা প্রথমে চেক হবে, চেক হয়ে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমার ইফ ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি সত্য না হয় সেই ক্ষেত্রে এলস এক্সিকিউট হবে। আচ্ছা, এখানেও তোমাদের কাছে একটা কোশ্চেন, এমন কোন সিনারিও কি আসতে পারে যেখানে ইফ আর এলস দুইটার ভিতরে যে কোডগুলো আছে দুইটাই বোথ এক্সিকিউট হবে, এমন কোন সিনারিও কি আসতে পারে? আসতে পারে কি? কোশ্চেন বুঝছো তোমরা? না ভাই। কোশ্চেন বোঝো নাই? আচ্ছা, আবার একটু বলি, দেখো মানে আমি জানতে চাইতেছি যে এই যে ইফ এলস এর পার্টটা তো বুঝছো তাই না? ইফ এলস, জি ভাইয়া। হ্যাঁ মানে ইফ এরটা এক্সিকিউট হবে, অথবা মানে কন্ডিশন ট্রু হলে ইফ এরটা এক্সিকিউট হবে, কন্ডিশন ফলস হলে এলস এরটা এক্সিকিউট হবে। কারণ আবার কোশ্চেন হলো, যদি মানে এমন কোনো সিচুয়েশন কোনো সময় অকার করতে পারে কিনা যেখানে ইফ এর কোডটাও এক্সিকিউট হয়েছে, এলস এর কোডটাও এক্সিকিউট হয়েছে, এমন কোনো সিনারিও কি আসতে পারে? না, আসবে না। হ্যাঁ, এমন কোনো সিনারিও তো আসতে পারে না, কারণ আমার তো একটা সিঙ্গেল কন্ডিশনের উপরেই চেক দিয়েছে, একটা কন্ডিশনের রেজাল্ট হয় ট্রু হবে অথবা ফলস হবে, ট্রু আর ফলস এর মাঝখানে তো কিছু নাই তাই না, কারণ হয় ট্রু হবে অথবা ফলস হবে। আচ্ছা, তাইলে যে কোনো একটা, অবশ্যই অবশ্যই যে কোনো একটা এক্সিকিউট হবে। আচ্ছা, এরপরে আসো, আহ, আচ্ছা এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা আমরা একটু স্কিপ করি। আচ্ছা, এরপরে আছে আমাদের ইফ এলস ইফ এর যে এটা মানে আমার ব্রাঞ্চিংটা, মানে আমি একটু আগে যে উদাহরণটা তোমাদের দিলাম যে আমাদের গ্রেডিং সিস্টেম যেভাবে হয়, প্রথমে বলে যে 80-র উপরে যারা তারা এ প্লাস, এরপরে বলে 70-এর উপরে যারা সেটা এ, 60-র উপরে থাকলে বি, এরকম করে গ্রেডিং সিস্টেমগুলো, ঠিক আছে? এখানে আমরা যদি সেই সেম জিনিসটা এখানে করতে চাই তাহলে দেখো প্রথমে একটা ইফ ব্লক দিলাম, ইফের পার্টটা, ইফের ব্লকটা যদি ফলস হয়, যদি ট্রু হয় তাহলে তো এটা এক্সিকিউট হয়ে যাবে, আর যদি ফলস হয় তাহলে নেক্সটটাতে যাবে, নেক্সট আছে এলস ইফে যে আরেকটা কন্ডিশন চেক হবে, এইটা ট্রু হলে এটা এটার ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি এটাও ফলস হয় তাহলে এলসে যে শেষেরটা এক্সিকিউট হবে, ঠিক আছে? এখানেও কিন্তু সেম কেস, এখানেও কিন্তু একটা সিঙ্গেল কন্ডিশনের জন্য বা একটা এমন কোনো সিনারিও আসবে না যে মাল্টিপল ব্লক এক্সিকিউট হয়েছে, মানে ফার্স্ট ইফটাও এক্সিকিউট হয়েছে, সেকেন্ড ইফটাও এক্সিকিউট হয়েছে, এমন হবে না কখনো, ঠিক আছে? যেহেতু তারা সেম লাইনে আছে। আচ্ছা, আমরা এটা একটু কোডিং এ একটা ছোট উদাহরণ দিই, মানে আমরা যেটা বললাম মাত্র গ্রিডিং সিস্টেমটা, সেটা আমরা একটু কোড করে দেখাই, ঠিক আছে? দেখো তোমরা বোঝো কিনা। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে সাবলাইম টেক্সটের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে আমার এটা একটা কাস্টম টেমপ্লেট, তো এখানে তোমার ইনপুট আউটপুটের জন্য আলাদা ফিল্ড আছে, এখানে আমি ইনপুট দিতে পারবো, নিচে আলাদা করে ইনপুট সবসময় দেখাবে। যেটা হলো কোড ব্লকসে যেটা হয় যে তোমার আলাদা কনসোল ক্রিয়েট হয়, যার জন্য অন্য কোথাও গেলে আমাদের কনসোলটা চলে যায় বা আলাদা করা হার্ড হয়ে যায় ইনপুট আউটপুট থেকে, এই জন্য এটা আর কি ইউজ করা। এখন আচ্ছা, আরেকটা জিনিস এটা তোমাদের কনফিউশন লাগতে পারে, এটা হলো এখানে দেখো মেইন ওয়ান লেখা, কারণ হলো মেইন কোডটা আসলে মানে মেইন যে ফাংশনটা সেটা আসলে নিচে আছে, ওর ভিতরে তোমার এই এই ইনপুট আউটপুটের জিনিসটা ইমপ্লিমেন্ট করা। তার মানে তোমরা আপাতত ধরে নিবা এটাই আমাদের মেইন, ঠিক আছে? এখান থেকে আমাদের এক্সিকিউশন শুরু, এখানেই যা করবো আমরা সেটাই হবে। আচ্ছা, তাহলে আমরা ওই সিনারিওটা এক্সিকিউট করি, যে আমরা একটা স্টুডেন্টের কথা চিন্তা করি, আমরা চিন্তা করব যে মানে আমরা দেখবো যে সেটা সে এ প্লাস পাবে, এ পাবে না বি পাবে, এরকম একটা সিনারিও টেস্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমার ইউজার থেকে আমার ইনপুট আসবে যে ওর নাম্বার কত পাইছে, তাহলে আমার নাম্বার রাখার জন্য কোন ভ্যারিয়েবল ডাটা টাইপ ইউজ করব, মানে তার গ্রেড, সরি গ্রেড না, মানে তার নাম্বারটা কত নাম্বার পাইলো সে, কোন ডাটা টাইপ ইউজ করব? ইন্টিজার। ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার। লো। আমরা দশমিক চিন্তা করতেছি না আপাতত, ঠিক আছে? নরমালি আমাদের খাতায় যেটা নাম্বারটা দেয় ফাইনাল পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় কিন্তু দশমিক থাকে না। আচ্ছা,
ইন্টিজার বললাম যে নাম্বার নাম, এটা আপাতত অ্যাসাইন করলাম না কোনো কিছু, আমরা এটা ইউজার থেকে নিয়ে নিব, ঠিক আছে। তাহলে সিন দিয়ে ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। এরপর আমি জাস্ট টেস্ট করব যে ইফ নাম্বার, আচ্ছা কোডের ফন্ট কি ঠিক আছে, আমি কি ফন্টটা আরেকটু বড় করব? মানে কোডের সাইজ মানে টেক্সটগুলোর সাইজ কি ঠিক আছে নাকি আরেকটু বড় করব আমি? মানে একটু বড় করে। আচ্ছা 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 দেখো, তাহলে আমি প্রথমে চেক করব যে 80 এর উপরে কিনা, ঠিক আছে। নাম্বার গ্রেটার দ্যান ইকুয়াল 80, 80 যদি হয় তাহলে আমরা ধরো এক্সিকিউট করব, ডাইরেক্টলি আউটপুট দিয়ে দিব সি আউট এ প্লাস, ঠিক আছে। আচ্ছা এলস ইফ মানে আরেকটা আমি চেক দিব যে আমার যদি 80 এর উপরে না হয় এই ব্লকে যাবে কখন, যদি 80 বা তার উপরে হয়। এখন এই ব্লকটা ফলস হবে 80 এর নিচে হইলে, তাহলে 80 এর নিচেরগুলো এখানে চেক করি। তাহলে এখানে প্রথম চেকটা আমি দিব যে যদি 70 বা তার চেয়ে বড় হয় তখন আমরা বলতেছি এটাকে এ, ঠিক আছে, এ। আচ্ছা আর যদি এর নিচে হয়, এর নিচে বাকিগুলোকে আমি মানে 70 এর নিচে যা কিছু আছে সবগুলোকে আমি বলতেছি বি, না আমাদের এখানে কোনো ফেল নাই আর কি। আচ্ছা তাহলে আমরা এটুক দিলেই কাজ করার কথা। তাহলে আমরা প্রথমে ইনপুটটা লিখি, আমরা বলো তোমরা একটা নাম্বার বলো কত পাইলো সে, কত দিব? আচ্ছা দিলাম, আচ্ছা 75 দিলাম আমি। দেখো কত আসছে, এ আসছে আউটপুটে। 75 অবশ্যই 70 থেকে 80 রেঞ্জের মধ্যে পড়ে। আচ্ছা এরপরে আমি যদি এবার দিয়ে দিই ধরো 40 কোনো মতে পাস করছে আর কি, তাহলে অবশ্যই এলস এর মধ্যে পড়ার কথা, তাহলে বি চলে আসছে দেখো। আচ্ছা এখন আমি একটু এ প্লাস পাই, ধরো 95 পাইলো, আর 95, আচ্ছা তাহলে অবশ্যই সেটা এ প্লাসে চলে যাওয়ার কথা, এই যে চলে আসছে আমাদের আউটপুট এ প্লাস, ঠিক আছে। আচ্ছা এখানে কারো কনফিউশন ইফ এলস এর ভিতরে? এতটুকু কি বুঝছো তোমরা ইফ এলস এর পার্টটা? জি ভাইয়া। জি ভাইয়া। এটা তোমাদের সি এরই জিনিস, এটা বোঝারই কথা। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা দেখো, তাহলে আমাদের ইফ এলস এর কত কাহিনী চলে গেল। আহ, আচ্ছা এইখানে তোমাদের আরেকটা যেটা এক্সারসাইজ দেওয়া আছে, এটাও ওই আমরা মাত্র যেটা করলাম সেটার মতোই। দেখো তো তোমরা একটু আউটপুটটা গেস করতে পারো নাকি এখানে কি আউটপুট হবে। পুরোটুকু কিন্তু একটা কোড, ঠিক আছে, এখানে দুইটা কোড না, ফুল একটা কোড। ভাইয়া মার্ক কি 39? হ্যাঁ মার্ক 39। তাহলে ভাই যে প্রাইমিটিভ হবে। আচ্ছা প্রিমিটিভ। আচ্ছা তোমরা মানে এখানে একটা ছোটখাটো একটা মিমের মতো হয়ে গেছে এখানে, মানে এখানে যে জিনিসগুলো ওয়ার্ডগুলো দেওয়া এটা হলো আমাদের নতুন বাংলাদেশের নতুন গ্রেডিং সিস্টেম, যে অনন্য, এরপরে প্রারম্ভিক ওই জিনিসগুলো আর কি এখানে আছে। আচ্ছা যাই হোক, নেক্সট আপ আমাদের হলো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হলো আমার ইফ এলস, শুধুমাত্র ইফ এলস এর একটা ছোট একটা শর্টার ভার্সন, যেটা ইফ এলস এর চেয়ে ফাস্টার, মানে এক্সিকিউশনের সময় সেটা ইফ এলস এর চেয়ে ভালো পারফর্ম করে, আরো ফাস্ট এক্সিকিউট হয়। আচ্ছা এখন টার্নারি অপারেটর লেখে কিভাবে দেখো, টার্নারি অপারেটর জাস্ট ইফ এলস এর মতো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা টার্নারি অপারেটর লেখে এইভাবে, প্রথমে আমার এই যে একটা ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা থাকবে, এরপরে আমরা সেখানে একটা কি বলে এটা সাইন ইউজ করব, কি বলে কোশ্চেন মার্ক সাইন ইউজ করব। এরপরে পরের যে এর একদম ইমিডিয়েট পরে যে পার্টটা থাকবে সেখানে থাকবে যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে যেটা আমি যেই আউটপুটটা হবে সেটা, আর যদি ফলস হয় মানে এলস এর পার্টটা থাকবে পরের পার্টে। যেমন এই যে এখানে দেখো এই কোডটা বোঝে কিনা, বলছে কি এ ইকুয়াল ইকুয়াল 5, তার মানে চেক করতেছে এ 5 কিনা। এরপরে একটা প্রশ্নবোধক মার্ক, এরপরে আছে হলো ডাইরেক্টলি ডাটা আছে দেখো ইয়েস ও, আর এটা হলো আমার
এখানে একটা সেমিকলনের কোলন চিহ্ন দিতে হয়, এর পরের পার্টে হলো আমার এলস এর ব্লকটা, ঠিক আছে? মানে প্রথম এটা যদি ট্রু হয় তাহলে ইয়েস প্রিন্ট হবে, ফলস হলে নো প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা তোমার ইফ এলসে যেরকম আমরা এলস চাইলে দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু এই টার্নারি অপারেটরে মাস্ট বি তোমার ইফ এর আউটপুটের সাথে সাথে এলস হইলে কি হবে সেটাও দিয়ে দেওয়া লাগবে। এটা হলো একটা সীমাবদ্ধতা এটা, ঠিক আছে? কিন্তু এক্সিকিউশনের দিকে এটা অনেক ফাস্ট। আচ্ছা, আর আরেকটা বাধ্যবাধকতা হলো এখানে আমরা নর্মালি এর ভিতরে তোমার মাল্টিপল ইফ এর ভিতরে আমরা চাইলে মাল্টিপল লাইন লিখতে পারি, মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারি, কিন্তু এখানে কোনো মাল্টিপল স্টেটমেন্ট দেওয়া যায় না, একটা সিঙ্গেল স্টেটমেন্ট থাকবে। যেমন এখানে ইয়েস দেখো। আর এটা আরো কয়েকটা উদাহরণ দেখি, এই জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস, ছোট ছোট অনেক কাজে অনেক হেল্প হয় এটাতে। আচ্ছা, এটা আমরা আবার একটু কোডিং এর পার্টে চলে যাই। আচ্ছা, কোডিং এর পার্টে চলে আসলাম আবার। আহ, এখানে তোমাদের ছোট কয়েকটা জিনিস বোঝার আছে, সেটা হলো একটা হলো আমাদের স্টেটমেন্ট, আর একটা হলো এক্সপ্রেশন। এটা তোমাদের সি তেই জানার কথা। স্টেটমেন্ট আর এক্সপ্রেশন এই দুটার মধ্যে ডিফারেন্স কি তোমরা জানো? একটা হলো স্টেটমেন্ট আর একটা এক্সপ্রেশন। বলতে পারবা এটা ডিফারেন্স, স্টেটমেন্ট কি আর এক্সপ্রেশন কি? পারবা না? আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে কোডের? the statement কন্ডিশন আর এক্সপ্রেশন স্টেটমেন্টের উপর আমাদের আউটপুটটা যেরকম হবে এরকম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে তোমার কথা। মানে আমি যদি একদম সিম্পল টার্মে বলতে চাই যে এক্সপ্রেশন আর স্টেটমেন্ট কি, তাহলে বলবো এক্সপ্রেশন হলো এমন একটা জিনিস যেটার একটা ভ্যালু আছে, মানে সেখান থেকে সে একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে বা তার নিজের একটা ভ্যালু আছে। আর স্টেটমেন্ট হলো একটা পার্ট অফ কোড যেটা হলো এক্সিকিউট করবে, কিন্তু ও কোনো ভ্যালু দিতেছে না। যেমন আমি যদি লিখি যেমন ইন্টিজার a ইকুয়াল টু 5, ঠিক আছে? এটা একটা স্টেটমেন্ট, এখানে কিন্তু কোনো ভ্যালু, এখান থেকে আমরা কোনো ভ্যালু পাইতেছি না। আমি জাস্ট এখানে বললাম যে ইন্টিজার a, এটাকে ডিক্লেয়ার করলাম, ওর ভ্যালু 5 অ্যাসাইন করে দিলাম। কিন্তু আমি যদি এই এক্সপ্রেশনের জায়গায় আমি যদি শুধু বলি a, ঠিক আছে, এই a দিয়ে এই ভ্যারিয়েবলটা মিন করতেছে এই ভ্যারিয়েবলটা, তাহলে এইটা একটা এক্সপ্রেশন, কারণ a এই ভ্যারিয়েবলটার একটা ভ্যালু আছে না, আমি যদি a যেখানে ইউজ করি ও একটা ভ্যালু এনে দিবে আমাকে। আচ্ছা, আবার আরো যদি কয়েকটা লিখি, যেমন যদি এভাবে বলি যে ধরো ইন্টিজার x ইকুয়াল টু a প্লাস 10। আচ্ছা, এই পুরাটুক একটা, এটাও একটা স্টেটমেন্ট, ঠিক আছে? আমি নতুন আর একটা নিলাম, ভ্যারিয়েবল নিলাম x, যার ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম a প্লাস 10। কিন্তু এটার এই ডান সাইডে ইকুয়ালের পরে যে a প্লাস 10 পার্টটা আমি লিখছি, এটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে? মানে আমার এক্সপ্রেশনটা একটা ভ্যালু আমাকে এনে দিবে। এটা হলো এক্সপ্রেশনের ডিফারেন্স। এখন আমাদের যে টার্নারি অপারেটর যেটা বললাম, সেটা সবসময় এক্সপ্রেশনের মতো কাজ করে, ঠিক আছে? সেটা আমাকে একটা ভ্যালু এনে দেয়। যেমন আমি যদি এটা করি, ধরো int a x ইকুয়াল টু, আমি টার্নারি অপারেটর হিসেবে এখানে যেহেতু আমাকে ভ্যালু এনে দিবে, আমি ওটাকে এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন a ইকুয়াল 5, 10, 20। আচ্ছা, এটার মানে কি হলো দেখো, আমি চাইলে কিন্তু এখানে ইফ এলস ইউজ করতে পারতাম না, মানে যে জায়গায় আমি ইফ এলস এর মতো কাজ করে ফেলছি সেখানে কিন্তু আসলে ইফ এলস আমরা ইউজ করতে পারতাম না। এই জায়গায় আমরা ইফ এলস এর জিনিসটা আনতে পারছি শুধু টার্নারির কারণে। আচ্ছা, টার্নারি এখান থেকে কি করবে, ও চেক করবে a এর ভ্যালু 5 কিনা, মানে এই কন্ডিশনটা প্রথমে চেক করবে, এরপরে যদি ট্রু হয় তাহলে প্রথমটা রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে সেকেন্ডটা রিটার্ন করবে, ঠিক আছে? তার মানে এই জায়গায় আমাদের এই পার্টটুকু একটা এক্সপ্রেশন, ঠিক আছে? এই পার্টটুকু একটা এক্সপ্রেশন, ও একটা ভ্যালু রিটার্ন করতেছে। কিন্তু তুমি চাইলে এখানে অন্য কিছু করতে পারো, এভাবে তুমি দিয়ে সেখানে সেটা ভ্যালু রিটার্ন করবে না, কিন্তু এখানে তুমি অন্য জিনিস এভাবে লিখে দিতে পারো, সেটাও ইনি আসলে অরিজিনালি একটা ভ্যালু রিটার্ন করবে, এর ভ্যালু 1 বাড়ায় এখানে ঢুকাই দিবে। এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তোমরা টেস্ট করে দেখো পরে এগুলো নিয়ে।
আচ্ছা, আহ, তাহলে আমরা x এর ভ্যালুটা একটু আউটপুট করে দেখি। তোমরা একটু গেস করো তো x এর ভ্যালুটা এখানে কত হবে? ভাই 10 হবে। হ্যাঁ, x এর ভ্যালু আমার 10 আসছে, এই যে এখানে আউটপুট দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি অন্য কিছু হইতো যে এরকম নট ইকুয়াল টু 5 বা লেস দেন 5, তাহলে কি ফলস হয়ে 20 হইতো। ভাই 20 হতো। আচ্ছা, এটাই হলো আমাদের টার্নারি অপারেটর। এটা ইফ এলস এর চেয়ে কিন্তু অনেক ফাস্ট, এটা এক্সিকিউশনের সময় এটা ইফ এলস এর চেয়ে অনেক ফাস্ট। এখন তোমার কোনো জায়গায় যদি এরকম ছোট্ট কোড এক্সিকিউট করা লাগে যেটা ইফ এলস থাকবে আর সেটা একটা ভ্যালু এনে দিবে, নাও দিলে সমস্যা নাই, তখন তোমরা এটা ইউজ করতে পারো। আচ্ছা, বাধ্যবাধকতা মানে এখানে একটা তোমার লিমিটেশন কি, যে আমি চাইলে এলস ব্লকটা আমি বাদ দিতে পারবো না। আমি যদি এরকম লিখে দিই ও কিন্তু ঝামেলা করবে, এখানে একটা এরর দিয়ে দিবে, ঠিক আছে। এখানে অবশ্যই একটা এলস ব্লকও থাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা আবার স্লাইডে ফিরে যাই। আচ্ছা, দেখো, তাহলে আমাদের টার্নারিটা গেল। এখন এখান থেকে তোমাদের প্র্যাকটিসের জন্য মানে তোমরা কি কি জিনিস প্র্যাকটিস করতে পারো এগুলো দিয়ে, সেটা কয়েকটা টপিক এখানে দেওয়া আছে। তুমি চাইলে লিপ ইয়ার চেকিং, আমাদের যে লিপ ইয়ারগুলো আছে। আচ্ছা, এই বছর কি লিপ ইয়ার না লিপ ইয়ার না 2024? এর ভাই লিপ ইয়ার, হ্যাঁ। এখন লিপ ইয়ার চেকিংটা, যে চেকিং এর যে ফর্মুলা আছে, তুমি চাইলে ইফ এলস দিয়ে, সেখানে তো আসলে ইফ এলস শর্তরই কাহিনী, তাই না? যে আমরা যদি শর্ত এরকম হয় তাহলে লিপ ইয়ার হবে অথবা হবে না। এন্ড তুমি লিপ ইয়ারটা টেস্ট করবা, ইভেন অর টেস্ট করা, পজিটিভ নেগেটিভ টেস্ট করা, মানে একটা ভ্যালু পজিটিভ কিনা নেগেটিভ কিনা। আচ্ছা, ইভেন অর কিভাবে আমি টেস্ট করব? ভাই এটা হচ্ছে আমরা মানে 2 দিয়ে ভাগ করি, এটা চেক করব, রিমাইন্ডার চেক করব হ্যাঁ, কত আমরা আছে। 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডার চেক করব। আচ্ছা, আচ্ছা, এখন নেক্সট পার্টটা হলো আমাদের লুপের স্টেটমেন্টগুলা। লুপের আগে আমরা ছোট্ট ইফ এলস এর ছোট্ট আরেকটা জিনিস দেখে আসি, বা কন্ডিশনের ছোট্ট একটা জিনিস কোড থেকে আমরা দেখে আসি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দেখো, ধরো আমি তোমাকে একটা নাম্বার দিব, তোমাকে বলতে হবে সেই নাম্বারটা 40 থেকে 70-এর ভিতরে কিনা, এই রেঞ্জের ভিতরে কিনা, ঠিক আছে। আমি তোমাকে একটা নাম্বার দেব বা ইউজার ইনপুট দিবে, তোমার জাস্ট ইউজারকে জানাইতে হবে যে এই নাম্বারটা 40 থেকে 70-এর রেঞ্জের ভিতরে পড়ে কিনা। এখন তার মানে আমার এখানে দুইটা শর্ত চেক করা লাগতেছে। এখন আমি চাইলে ডাবল ইফ ইউজ করতে পারি, অথবা চাইলে আমি আমার কন্ডিশনগুলা সেটা একটার সাথে আরেকটা কনক্যাটেনেট করে দিতে পারি বা একটার সাথে অ্যাটাচ করে দিতে পারি। অ্যাটাচ করার জন্য আমাদের কন্ডিশন অ্যাটাচ করার জন্য আমার কয়েকটা টার্ম আছে। একটা হলো এন্ড, আর একটা হলো অর, আর একটা হলো নট আছে। আচ্ছা, এন্ড কি করে, মানে আমাদের বুলিয়ান যে এন্ড যেরকম ছিল, এন্ড যখন হয় তার মানে কি দুইটাই সত্য হওয়া লাগে। অর হইলে যে কোনো একটা সত্য হলেই হয়েছে। আর নট তো জাস্ট রিভার্স করে দেয়, যে সত্য হলে মিথ্যা বানাই দিবে, ঠিক আছে। এখন তাহলে আমার চেক করতে হবে ইফ নাম্বার 40 থেকে 80 রেঞ্জে কিনা, এটা জাস্ট চেক করতে হবে, ঠিক আছে। 40 থেকে 80 রেঞ্জে কিনা। আচ্ছা, তাহলে নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 40। আচ্ছা, এখানে আমি যেহেতু এই রেঞ্জে হওয়া লাগবে, আমি অর দিব না এন্ড দিব? হ্যাঁ এন্ড দেব। এন্ড দিব, কারণ দুইটাই তো শর্ত ফিল আপ হওয়া লাগবে, তাই না। আচ্ছা, এন্ড নাম্বার লেস দেন ইকুয়াল 70। আচ্ছা, তাহলে আমি সি আউট, এখানে আউটপুট দিলাম ইন রেঞ্জ এলস সি আউট নট ইন রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা ইনপুট আমরা দেইনি। আচ্ছা, ধরো 100 ইনপুট দিলাম, তাহলে কি নট ইন রেঞ্জ আসলো। আমি যদি 50 দিয়ে দেই বা 59 দিয়ে দেই, এটা ইন রেঞ্জ আসলো।
মানে আমার এখানে এরকম করে আমরা কন্ডিশনগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগাইতে পারি। ওরকম চাইলে তুমি অর দিয়েও করতে পারো, মানে যেখানে যেখানে যেরকম আমার লাগে আর কি। আমরা অনেক সময় বলি না যে একটা ছেলে আহ, একটা তোমার ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য হয় ওর আমরা বলি না যে আমার ধরো বাংলায় এ প্লাস লাগবে অথবা ইংলিশে এ প্লাস লাগবে, এরকম আমাদের কথাবার্তার ভিতরে যাদের কন্ডিশন নিয়ে আমরা কথা বলি তখন আমরা হ্যাঁ, তো ওই কন্ডিশনগুলোই আমরা জাস্ট এখানে ওইভাবে লিখে দিব অ্যান্ড অথবা অর দিয়ে, ঠিক আছে, আমাদের যখন যেরকম প্রয়োজন হয় আর কি। আচ্ছা আচ্ছা, আবার আমরা তাহলে নেক্সট লুপে চলে যাই। আচ্ছা, তাহলে নেক্সট আপ আমাদের হলো লুপ স্টেটমেন্টগুলা। লুপ কি করে, জাস্ট আমাদের একটাই কোড ও বারবার এক্সিকিউট করবে, ঠিক আছে, একটা কোড ও বারবার এক্সিকিউট করাবে আমরা আমাদের ইচ্ছা মতো, আমরা যতক্ষণ চাই আমরা যেভাবে ওকে রেঞ্জ দিয়ে দিব সেই রকম রেঞ্জ নিয়েও বারবার একই কোড ও এক্সিকিউট করতে থাকবে, ঠিক আছে। এখন আমার লুপ কোন জায়গায় ইউজ হয়, বা আচ্ছা লুপ যদি আমরা ইউজ করতে না পারতাম বা লুপ যদি না থাকতো তাহলে আমরা সিঙ্গেল একটা কোড যদি বারবার যেখানে ইউজ করা লাগে সেখানে আবার বারবার লেখা লাগতো। কারণ তুমি ভাবো যে তোমাকে যদি আমি বলি 1 থেকে 1000 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেখাও, তুমি জাস্ট একটা লুপ দিয়ে লিখে ফেলতে পারতেছো। কিন্তু যদি লুপ না থাকতো তাহলে তোমার 1000 বার কিন্তু ম্যানুয়ালি তোমার লেখা লাগতো যে হ্যাঁ প্রিন্ট করো 1 বাড়াও, প্রিন্ট করো 1 বাড়াও। জাস্ট লুপটা আমাকে ইজি করে দিতেছে ওই পার্টটা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে আমাদের লুপের ভিতরে, আচ্ছা লুপের ভিতরে আমাদের তিনটা লুপ নরমালি আমাদের সিতে অ্যাভেলেবল, সি প্লাস প্লাসে। একটা ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ। আচ্ছা, ফর লুপটা হলো যে প্রথমে আমরা ওকে রেঞ্জ একটা সেট করে দিই, এরপরে ওর ভিতরে একটা তিনটা পার্ট থাকে মেইনলি। প্রথম পার্ট থাকে ইনিশিয়ালাইজেশন, বা আমি একটা ভ্যালুকে বা একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করব, বা যেটাকে আমরা অনেক সময় বলি যে ইটারেটর, মানে ওটার উপরে ট্র্যাক করে করে ওকে নিয়ে ওর উপরে বেসিস করে আমরা লুপটা চালাবো আর কি। এখন ইটারেটর থাকে, এরপরে কন্ডিশনটা থাকে, আর ইটারেটরকে আমি কতটুকু ডিক্রিজ করতেছি বা ইনক্রিজ করতেছি সেটা থাকে। আচ্ছা, আর হোয়াইল লুপের ভিতরে জাস্ট একটা সিঙ্গেল কন্ডিশন দেওয়া হয়, ওই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু ততক্ষণ হোয়াইল লুপ চলতে থাকবে। আর ডু ওয়াইলটা হোয়াইল লুপের একটু উল্টা। উল্টা হলো হোয়াইল লুপে প্রথমে, এটা ফর আর হোয়াইল দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। ফর আর হোয়াইলে প্রথমে যেটা হয়, লুপের শুরুতে প্রথমে ওরা একটা কন্ডিশনটা প্রথমে ওরা চেক করে, কন্ডিশন চেক করার পরে আমাদের হলো তোমার কোডে চলে যায় বা ওর ব্লকটা এক্সিকিউট করা শুরু করে দেয়। কিন্তু ডু ওয়াইলের ক্ষেত্রে উল্টা, ও প্রথমে কাজ করবে একবার, এরপরে লুপ মানে কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে। এখন ওই হিসেবে তোমার ফর লুপ আর হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল, আর ডু ওয়াইল লুপকে বলা হয় এক্সিট কন্ট্রোল। এখন এক্সিট কন্ট্রোল দিয়ে বোঝাচ্ছে যে বের হয়ে যাওয়ার সময় চেক করতেছে, আর একটা ঢোকার সময় চেক করতেছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো ফর লুপের কোডটা কিরকম হয়। ফর লুপের প্রথমে হলো ফর, মানে এখানে সিনট্যাক্সটা দেখাচ্ছে ফর, এরপর ইনিশিয়ালাইজেশন, যেখানে আমরা নর্মালি একটা ভ্যারিয়েবলকে বা তুমি চাইলে মাল্টিপল ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারো। আচ্ছা, এরপরে কন্ডিশন হয়, ওই কন্ডিশনটা ওই ভ্যারিয়েবলের উপরে বেসিস করে হতে পারে, বা তোমার কাস্টম একটা কন্ডিশন দিতে পারো। এরপরে আমরা নর্মালি ওই ভ্যারিয়েবলটা বা অন্য কিছু চাইলেও তুমি এখানে ইনক্রিজ ডিক্রিজ করতে পারো, অথবা এখানে তোমরা এটা জানো কিনা আমার থার্ড পার্টটাতে তুমি চাইলে মাল্টিপল অপারেশনও কমা দিয়ে দিয়ে মাল্টিপল অপারেশনও করতে পারো। আচ্ছা, এরপরে হলো ব্লকটা থাকবে, যেখানে হলো আমার মেইন কোডটা থাকবে। প্রথমে ফরে এসে ইনিশিয়ালাইজেশন হবে প্রথমবার শুধু, এরপরে কন্ডিশন চেক হবে, এরপরে এক্সিকিউট হবে, দেন আবার তোমার ইনক্রিজ ডিক্রিজে আসবে, এরপরে আবার কন্ডিশন চেক হবে। তার মানে ইনিশিয়ালাইজেশন কিন্তু শুধু প্রথমবারই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু কোড দেখি। দেখো এখানে একটা ফর লুপের কোড দেওয়া আছে, এখানে জাস্ট হলো 1 থেকে n নাম্বার পর্যন্ত তোমার প্রিন্ট করতেছে, ইউজার থেকে নিয়ে নিতেছে তোমার এইটা n এর ভ্যালুটা। দেখো তাহলে ফর ইন্টিজার i, মানে এখানে তোমার ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করলো ইন্টিজার i লেস দেন ইকুয়াল n, এরপরে i কে 1 বাড়াইতেছে। আচ্ছা, মানে আমার থার্ড পার্টটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আর প্রত্যেকবার কি করতেছে i হলো প্রিন্ট করতেছে আর একটা ফাঁকা স্পেস প্রিন্ট করতেছে যাতে মাঝখানে গ্যাপটা হয় আর কি। আচ্ছা, এর প্রত্যেকটা ব্লক এক্সিকিউট হওয়ার পরে আবার 1 করে বেড়ে যাবে,
এরপরে আবার কন্ডিশন চেক করবে, ঠিক আছে? এই সিরিয়ালটা তোমার অবশ্যই মাথায় রাখা লাগবে। প্রথমে ইনিশিয়ালাইজ হয়, এরপরে তোমার কন্ডিশন চেক হয়, এরপরে তোমার হলো কোডটা এক্সিকিউট হবে, দেন আমাদের হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ঘটবে, আবার কন্ডিশন চেক হবে, আবার এক্সিকিউট হবে। ইনিশিয়ালাইজেশন শুধু প্রথমবার হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ফর লুপের কোড করি। আচ্ছা, দেখো, ফর লুপের কোডটা আমরা যেটা করব সেটা হলো যে তোমাকে আমি ইউজার ধরো কিছু নাম্বার দেবে, সেই নাম্বারটা প্রত্যেকবার তুমি ইনপুট নিয়ে নিয়ে তুমি যোগফলগুলো বলে দিবে আর কি, নাম্বারগুলোর যোগফল, ঠিক আছে? ইউজার অনেকগুলো নাম্বার দিবে, সেটা বলে দিবে কয়টা নাম্বার দিবে, আর সেই নাম্বারগুলো জাস্ট তুমি যোগ করে ফেলবা। এখন অনেকের মনে হতে পারে যে আমার যেহেতু মাল্টিপল নাম্বার, সেখানে তোমার আমার সেগুলি স্টোর করা লাগতে পারে, তারপরে অ্যারে লাগতে পারে, কিন্তু এখানে আসলে ওগুলো কিছুই লাগবে না, কারণ তোমার আমি তো ওই ভ্যালুগুলো স্টোর করতে বলতেছি না, আমি জাস্ট একটা করে ইনপুট নিয়ে নিয়ে আমার একটা সাম ভ্যারিয়েবলের ভিতরে যোগ করে করে আগা যাব, ঠিক আছে? শেষে লুপ শেষে আমি জাস্ট ওই সাম ভ্যারিয়েবলটা আউটপুট দিয়ে দিব। আচ্ছা, তাহলে ইন্টিজার নাম হিসেবে ধরো আমার বোঝাচ্ছে যে কয়টা নাম্বার। আচ্ছা, আমি এখানে মাল্টিপল দিয়ে দিই। এরপরে ভ্যালু, যার ভিতরে আমরা প্রত্যেকটা ইউজারের দেওয়া নাম্বারগুলো আসলে রাখবো। এরপরে সামের ভ্যালু আপাতত রাখতেছি 0 হিসেবে, ইনিশিয়ালি আমার সামের ভ্যালু 0 থাকবে। আচ্ছা, এরপরে আমার তাহলে ফর লুপ লাগবে আগের মতনই বারবার। তাহলে ফর লুপের ভিতরে কি হবে, আমি প্রত্যেকটা মানে ইউজার যে কয়টা আমাকে নাম্বার বলে দিছিল, যে এখানে প্রথমে আমরা ইউজারের থেকে কাউন্ট জিজ্ঞেস করছিলাম যে কয়টা নাম্বার, এরপর আমি সেই কয়টা নাম্বার ইনপুট নিয়ে সামের সাথে যোগ করে করে আমরা আউটপুট দিয়ে দিব। তাহলে আমরা ফর লুপ চলবে কোন পর্যন্ত, এই নাম্বার পর্যন্ত। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, ইন্টিজার i 1 থেকে শুরু, যতক্ষণ পর্যন্ত নাম্বারের সমান না হবে ততক্ষণ পর্যন্ত নাম্বারের সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে, ঠিক আছে? i লেস দেন ইকুয়াল নাম্বার, তাহলে যখন নাম্বারের সমান হয়ে যাবে তখনও চলবে, কিন্তু এর পরের বার যখন নাম্বারের i এর ভ্যালু 1 বেড়ে যাবে তখন আর কিন্তু চলবে না। আচ্ছা, এখন তাহলে প্রথমে কি করতে হবে, ইউজার থেকে ওর নাম্বারটা ইনপুট নিতে হবে, যেটা ভ্যালু হিসেবে একটা আমরা রাখতেছি, আর সামের সাথে সেটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে? এরপরে আমি সামটা জাস্ট প্রিন্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এই পার্টে কারো কনফিউশন আছে কোনো? স্লাইড এক কনফিউশন থাকলেও বলতে পারো। এখানে তোমার আমরা শিখতেই আসছি আসলে, আমাদের এত ফাস্টও যে আগাইতে হবে এমন কিছু না, তোমরা ফিডব্যাক দিলে আসলে বুঝতে পারবো যে তোমাদের কি অবস্থা। কোনো কনফিউশন এই পার্টে? না ভাইয়া নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ধরো 5টা নাম্বার আমি ইউজার থেকে নিব, যে 5, এরপর আমি নাম্বারগুলো বলতেছি, ধরো 10, 20, 30, 40, 50, এই 5টা নাম্বার আমি ইউজারকে দিব। প্রথমে বললাম যে কয়টা নাম্বার, কাউন্টটা, এরপরে 5টা নাম্বার, এরপরে প্রত্যেকটা নাম্বার প্রথমে কিন্তু ও এটা ইনপুট নিবে, ঠিক আছে? যে নাম্বার ভ্যারিয়েবলে প্রথম লাইনটা 5 ইনপুট নিবে, এরপরে সেটা কি করবে, এরপরে যেহেতু 5বার এই লুপটা চলবে, ঠিক আছে? ফর লুপটা 5 পর্যন্ত চলবে, প্রত্যেকবার নতুন করে একটা ভ্যালু, প্রথমে 10 নিবে, এরপরে 20 নিবে, প্রত্যেকটা নিয়ে নিয়ে জাস্ট এই সামের সাথে যোগ করে দিতেছে, ঠিক আছে? যোগ করে শেষে আউটপুট দিয়ে দিবে শেষ হয়ে গেলে। তাহলে আমার সাম চলে আসলো 150। হ্যাঁ, ঠিক আছে, 10 থেকে 40 পর্যন্ত 100 আর 50, 150। আচ্ছা, এটু কি একটা মজার বিষয় হলো যে আমি যেটা বললাম যে এইখানে প্রত্যেকটা পার্টে প্রথম যে ইনিশিয়ালাইজেশন, এইটা অপশনাল, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, আবার ইনক্রিমেন্ট যেটা, এটাও চাইলে তুমি স্কিপ করতে পারো, মানে আমি চাইলে এটা ফাঁকা রাখতে পারি, তাও লুপ চলবে, ঠিক আছে? তাও লুপ চলবে, কিন্তু এখানে সমস্যা যেটা হবে সেটা হলো যে আই তো আমি ডিক্লেয়ারও করি নেই, আবার আই এর ভ্যালু চেঞ্জও হইতেছে না, আমার লুপটা ইনফিনিটি ভাবে চলতে থাকবে বা একটা এরর দিবে আসলে আই যেহেতু নাই। এখন আমি যদি এখানে লিখে দিই i = 1, আর এইখানে এসে
i এক যোগ করে একবার একবার বাড়াই তাহলে আগের মতোই কাজ করবে, ঠিক আছে? তাহলে আমার ফর লুপের এসেনশিয়াল জিনিস হলো এই পার্টটা, শুধু কন্ডিশন দেওয়া। আচ্ছা, এই পার্টটা যারা অলরেডি একটু মোটামুটি জানো, এই ফর লুপ এখন আমি যেভাবে লিখছি এটা আরেকটা লুপের মতো হয়ে গেছে। এটা কোন লুপের মতো হয়ে গেছে বলো তো? while লুপের মতো। while লুপের মতো, যেখানে শুধু কন্ডিশন থাকে, তাই না? while আমি loop চাই, is হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে এটা এখন এভাবে লিখে দিতে পারবো, while নরমালি কাজ করবে। আমি একটা নাম্বার চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়, ঠিক আছে? ধরো আমি এটাকে 60 দিয়ে দিই। হ্যাঁ, তার মানে চেঞ্জ হয়েছে, তার মানে আমার এটা ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, এখন while লুপে কিন্তু আমাদের আগের মতো তুমি এখানে কোনো ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্ট এগুলো কিন্তু রাখতে পারো না। while এর ভিতরে শুধু একটা কন্ডিশন থাকবে, আর সেই কন্ডিশন কিন্তু তুমি ওই যে এন্ড অর এগুলো দিয়ে মাল্টিপল কন্ডিশন চেকিং এ করে দিতে পারো। আচ্ছা, এখন আচ্ছা, তাহলে while এর পার্টটা গেল। এরপরে আছে হলো আমাদের ডু whileটা। ডু whileটা জাস্ট while এর উল্টা এরকম। দেখো, ডু, প্রথমে ডু নামে একটা ওয়ার্ড থাকবে, তাহলে ডু এর পরে এই পার্টটাও কাজ করবে, এরপরে while এর চেকিংটা হবে শেষে, ঠিক আছে? এখন এটাতে যেটা হয় তোমার, ধরো আমি বললাম যে ইউজার একটাও নাম্বার দিবে না, আমি বললাম যে নাম্বার এখানে আমি 0 দিয়ে দিলাম, ইউজার কোনো নাম্বার দিবে না, তাহলে কি আমার এই লুপটা কি নরমালি চলার কথা? আগের যে লুপটা ছিল সেটা কি আচ্ছা, আগের লুপটা আবার একটু ফেরায় নি। আচ্ছা, আমি যদি বলে দেই যে ইউজার যেটা দিল 0 নাম্বার ইনপুট দিল, মানে ও কোনো ইনপুটই দিবে না, এটাতে বোঝাচ্ছে যে ইউজার কোনো ইনপুটই দিবে না, মানে 0টা নাম্বার দিবে। তাহলে এই লুপটা ঠিকমতো কাজ করবে কি করবে না বলো তো? এই যে আমি আবার আগের লুপটা লিখে ফেলছি while, এটা কি কাজ করবে? মানে এই কোডগুলোকে এক্সিকিউট হবে? না, হবে না। হবে না, কারণ প্রথমে আমার দেখো কন্ডিশন প্রথমেই ফলস হয়ে যাচ্ছে। আই তো আমি 1 দিয়ে শুরু করছি, কিন্তু প্রথমেই আমার নাম্বার তো 0, তাহলে এটা তো ফলস হয়ে গেল। আমার এখানে কন্ডিশন ছিল যে নাম্বারের চেয়ে আই হলো ছোট অথবা সমান হবে, কিন্তু নাম্বার নিজেই তো 0 আর আই তো 1, মানে অলরেডি বড় হয়ে গেছে, তাহলে এটা কাজ করবে না। এখানে অবশ্যই সামের ভ্যালু ডিফল্ট ভ্যালু বা 0 চলে আসার কথা, তো 0 চলে আসছে ইনিশিয়ালি যেটা ছিল। কিন্তু আমি যদি দেখো এটা যদি করি, আমি যদি ডু while ইউজ করি, ডু while কি করে? প্রথমে হলো একবার এক্সিকিউট করে, এরপরে চেক করে, তাহলে এখানে একটা ঝামেলা ক্রিয়েট হবে না? কারণ আবার 0 দিয়ে দিছি, তারপরে আমি সামনে কোনো নাম্বার ওকে প্রোভাইড করব না, কিন্তু ও তাও এখানে একটা ইনপুট এসে চাবে, ও একটা ইনপুট চাইতেছে। আমি এটা বোঝানোর জন্য দেখো আমি এখানে একটা সিওর দেই, এক্সিকিউটিং। আচ্ছা, আগের কন্ডিশনে হইলে এটা কখনো এক্সিকিউট হইতো না, এই যে এই ইনপুট নিয়ে 0 ইনপুট নিয়ে, কিন্তু এখানে কিন্তু তাও কাজ করার কথা, কারণ ডুতে কি করে? আগে এক্সিকিউট করে একবার, এরপরে চেক করা শুরু করে। তাহলে দেখো, আচ্ছা এখানে একটা হয়, আচ্ছা তাহলে দেখো আচ্ছা সামটা ইনপুট আউটপুট হয়ে গেছে। আচ্ছা দেখছো, তার মানে এই পার্টটা তাও এক্সিকিউট করছে। মানে আমরা আগেরটা আবার একটু দেখি, এখানে যদি সিউ আউট এক্সিকিউটিং থাকতো, তাহলে এটা দেখো ও এটাতে আসতেছে না, বোঝা গেছে? তাহলে এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোল জিনিসটা কি? ডু while আর ফর লুপ। আচ্ছা, আচ্ছা আমরা আবার স্লাইডে ফিরে যাই। আচ্ছা, এখানে ফর লুপের এইগুলো আছে। আচ্ছা, এখানে ফর লুপের while লুপের সবগুলো আমরা আলোচনা করছি, এটা তোমরা পড়ে নিও, সমস্যা নাই। এরপর ডু while এরটা আছে। আচ্ছা, এরপরে এখানেও তোমাদের কিছু টাস্ক দেওয়া আছে, ঠিক আছে?
আমাদের কুইজগুলোতে কিন্তু আমরা এরকম টাস্ক আমরা দেই না, আমরা জাস্ট কুইজের ভিতরে এমসিকিউ দিয়ে এমসিকিউ দেই আমরা, কারণ এমসিকিউ ইভালুয়েট করা ইজি, ওটা জাস্ট ওখানে কারেক্ট অ্যান্সার দিয়ে রাখলে ও একাই ইভালুয়েট করে আমাকে মার্ক দিয়ে দেয়। কিন্তু আমি যদি এরকম কোডগুলো রাখি, কোড তো আমার ম্যানুয়াল চেকিং দিতে হবে, মানে এতজনের ম্যানুয়াল চেকিং দিতে তো আমাদেরই অবস্থা টাইট হয়ে যাবে। এজন্য এইটা পুরোপুরি তোমাদের উপরে, যে তোমরা এই টাস্কগুলো নিজেরা স্লাইড থেকে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবা। এখন কোনো ইস্যু যদি ফেস করো বা কেউ প্রবলেমে পড়ছো, তোমরা নিজেরা ডিসকাস করতে পারো, অথবা নিজেরা সলভ করতে না পারলে সেটা আমাদেরকে জানাইতে পারো, আমাদের হেল্প ডেস্কের গ্রুপটা তো আছেই, সেখানে জানাইতে পারো, ওখানে অনেকজনই থাকবে তোমাদের হেল্প করার মতো। আচ্ছা আচ্ছা, লাস্ট একটা আচ্ছা, তোমরা কিওয়ার্ডগুলো হয়তো জানো, ফ্যাক্টোরিয়াল তো বোঝোই তাই না? ফ্যাক্টোরিয়াল, কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল তো বোঝো? জি ভাইয়া। আচ্ছা, আর ফিবোনাচ্চি? জি ভাইয়া। ফিবোনাচ্চি। আর লাস্টটা, এটা অনেকের জানার কথা, তাও প্যালিন্ড্রোম। হ্যাঁ ভাইয়া, এটা বুঝে নিয়েছি। আচ্ছা, প্যালিন্ড্রোম বোঝো। তাহলে এই কয়েকটা তোমাদের টাস্ক থাকবে, এগুলো করো, বা স্লাইডে যতগুলো টাস্ক আছে তোমরা এটা পার্সোনাল জাস্ট এটা করে ফেলো তোমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো নেস্টেড লুপ, বা আমরা চাইলে একটা লুপের ভিতরে আরেকটা লুপ দিতে পারি। আচ্ছা, আমরা স্লাইডের মোটামুটি তো মাঝামাঝি নাই। নেস্টেড লুপটা, নেস্টেড লুপ কারা কারা ইউজ করছো কখনো? কয়জন ইউজ করছো? জি ভাইয়া করছি। নেস্টেড লুপ ইউজ করছো তোমরা? আচ্ছা, নেস্টেড লুপ তারপর তোমরা ইউজ করছো। নেস্টেড লুপ জাস্ট হলো ভিতরে আরেকটা লুপ থাকবে, এখন সেই লুপটা কাজ করে কি হবে, এটা হলো মেইন বোঝার জিনিস। কারণ আমরা এটারও একটা উদাহরণ দেখি, নেস্টেড লুপ আমরা কিভাবে কাজ করবে। আচ্ছা, আচ্ছা ধরো আগের মতনই, যে আমার ইউজার হলো তোমার কিছু নাম্বার ইনপুট দিবে। এখন ও বলল যে না, আমি নাম্বার না, আমি একটা তোমার ম্যাট্রিক্স ইনপুট দিব, ম্যাট্রিক্স। তোমরা ইন্টারে তো ম্যাট্রিক্স করছো তাই না? হ্যালো? জি ভাইয়া শোনা যায়। না না, তোমরা বলতেছি যে ম্যাট্রিক্স তো তোমরা করছো ইন্টারে তাই না? জি ভাই। হ্যাঁ ম্যাট্রিক্স করছো। ম্যাট্রিক্সে আমার বলে দেয় n ইনটু m, যে কত ইনটু কত গ্রিড বলে দেয়, n ইনটু m গ্রিডের হয় ম্যাট্রিক্স, এরপরে তোমার নাম্বারগুলো থাকে। এখন ইউজার বলতেছে যে হ্যাঁ, আমাকে এরকম একটা ম্যাট্রিক্স দিবে, আর ম্যাট্রিক্সের জাস্ট সাম আমার আউটপুট দিতে হবে, ঠিক আছে? এখন সেটা যদি আমি করতে চাই, ধরো ইউজার আগে তো শুধু n বলতো, এখন n আর m দুইটা বলবে। ধরো আমি বললাম যে 4, আচ্ছা একটু ছোট, 3 ইনটু 4 একটা ম্যাট্রিক্স ইউজার দিবে। এই 3 4 দিয়ে বোঝাচ্ছে n আর m এর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করি n আর m, তাহলে আমরা দুইটা ইনপুট নেওয়া লাগবে, n আর m। এখন তোমার ম্যাট্রিক্সটা সাজানো হয় এভাবে, ধরো আমার তোমার কি বলে কলাম আছে তোমার হলো তিনটা, আর রো হলো চারটা। আমার কারেক্ট অর্ডার আমার মনে নাই আসলে, আচ্ছা আমি এরকম ভাবে লিখি 20 30 20 40 50 70 10 50 30 20। আচ্ছা ধরো এটা আমার ম্যাট্রিক্সটা, ঠিক আছে? এখানে তোমার কলাম হলো তিনটা আর রো হলো চারটা।
এখন এই জিনিসটা আমি ধরো ইনপুট নিতে চাই, তাহলে আমার দেখো প্রত্যেক লাইনে যে তিনটা জিনিস ইনপুট নেওয়া লাগতেছে, প্রত্যেক লাইনে যে আমার তিনটা জিনিস ইনপুট নিতে হবে, আর আমার লাইন টোটাল হলো 4টা। তার মানে প্রত্যেক লাইনের কাছে যাব আমি, ইনপুট যখন নেয় তখন তো এইভাবেই সিরিয়ালি নেয়, তাই না? মানে প্রথম লাইন নেবে, এরপরে দ্বিতীয় লাইন নেবে। আমরা তো চাইলে একটা কলাম সরাসরি ইনপুট নিয়ে নিতে পারি না, কারণ একটা কলাম তো লেখার সময় তো আসলে নিচে নিচে দেখা যাইতেছে, কিন্তু অরিজিনালি আমার লেখা হয়তো ডান থেকে শুরু হবে, আবার এখানে নিচ থেকে শুরু হবে, এভাবে, ঠিক আছে? এখন তাহলে আমরা যদি সেটা করতে চাই, তাহলে আমার কি করতে হবে, প্রত্যেকটা রো এর জন্য আমার একটা লুপ চালাতে হবে। এই রো এর জন্য একটা লুপ চলবে, এই রো এর জন্য একটা লুপ চলবে, এই রো এর জন্য একটা লুপ চলবে। প্রত্যেক রো এর জন্য আমি লুপ চালাবো, আর প্রত্যেক রো থেকে 3টা করে নাম্বার আমি নিব। তাহলে দেখো আমি এভাবে লিখতে পারি কিনা, দেখো তোমরা বোঝো কিনা। ইন্টিজার i আমার প্রত্যেকটা রো এর জন্য লুপ চালাতে হবে। রো তাহলে কয়টা, mটা রো। আচ্ছা, তাহলে প্রত্যেক রো এর কাছে এখন এই লুপটা কি করতেছে, আমাকে প্রত্যেকটা রো এর কাছে নিয়ে যাচ্ছে। যে আমার প্রথমে এই রো আমার এই রো এর কাছে নিয়ে গেল, এরপরে এই রো, এরপরে এই রো, এরপরে এই রো গুলা। এখন প্রত্যেকটা রো এর কাছে যখন আমি যাব, তখন আমার কয়টা নাম্বার ইনপুট নেওয়া লাগবে, nটা নাম্বার ইনপুট নেওয়া লাগবে, মানে আমার কলাম সংখ্যা যত। তাহলে আমার এখানে আরেকটা লুপ চালাবো, ইন্টিজার, এখানে i দিলে কিন্তু আবার কনফ্লিক্ট হয়ে যাবে, মানে উপরের i যাতে ঝামেলা হয়ে যাবে। তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল ইউজ করি j, তাহলে j লেস দেন ইকুয়াল n, আর j এর ভ্যালু 1 করে বাড়বে। তাহলে দেখো প্রথম লুপটা আমাকে যেটা করতেছে যে প্রত্যেক রো এর কাছে নিয়ে যাইতেছে, আর সেকেন্ড লুপটা হলো ওই রো এর প্রত্যেকটা ভ্যালুগুলোর কাছে আমাকে নিয়ে যেতেছে। এরপর আমি সেই ভ্যালুগুলোকে ইনপুট নিব। তাহলে ভ্যালু ইনপুট নিয়ে সামের সাথে ধরো যোগ করে দিব। আচ্ছা, সামের সাথে ভ্যালু। আচ্ছা, আর একটু ভালো করে বোঝার জন্য আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হলো প্রত্যেকটা রো ওয়াইজ একটা আমি সাম রাখবো, ঠিক আছে? ধরো রো সাম, প্রত্যেকটা রো ওয়াইজ একটা সাম রাখবো, যাতে মানে আমাদের বুঝতে যাতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এরপরে প্রত্যেকটা দেখো এই পার্টটা একটু তোমাদের হার্ড লাগতে পারে। আচ্ছা, দেখো প্রথমে কি হইলো, তাহলে বেসিক আমাদের কি ছিল, প্রথম লুপটা হলো প্রত্যেকটা রোর কাছে আমাকে নিয়ে যাইতেছে, আর এরপরে লুপটা হলো প্রত্যেকটা রোর ভিতরে যে কয়টা এলিমেন্ট, সেই কয়টা এলিমেন্ট আমার কাছে দিতেছে ইনপুট হিসেবে। আচ্ছা, এরপরে আমি ওই প্রত্যেকটা এলিমেন্ট আমি নিতেছি আর সামের সাথে যোগ করে দিতেছি, আর প্রত্যেকটা রোর জন্য আমার আলাদা করে একটা কিন্তু সাম আছে। দেখো কোন কোডটা আসলে কোথায় লেখা, এটা একটু ভালো করে দেখো। এই যে প্রত্যেকটা রোর জন্য আমার নতুন করে একটা ভ্যারিয়েবল লাগবে না, প্রত্যেকটা রোর জন্য নতুন করে আমার একটা ভ্যারিয়েবল লাগবে। সেই জন্য দেখো এই রো এর শুরুতে বা প্রথম ফর লুপের ভিতরে একটা ভ্যারিয়েবল আছে, যেটা এখানে শুরু হইতেছে 0 দিয়ে, এখানেই আমার আউটপুট দিয়ে দিতেছে। মাঝখানে ও হলো প্রত্যেকটা রো এর কাজ শেষ করে আমার নিচে আসতেছে। সিরিয়ালটা অনেকের কমপ্লিকেটেড একটু লাগতে পারে। আচ্ছা, আমি যদি এখন রান করাই, দেখো প্রথম রোর দেখো সাম দেখো 60, এরপরে 110, এখানে যে 120, এরপরে 100, আর লাস্টলি এটা হলো আমাদের টোটাল সাম লাস্টেরটা। আচ্ছা, এই কন্ট্রোল ফ্লোতে মানে এটা হয়তো তোমাদের এক দেখায় অনেকে বুঝবা না, এই জন্য আমি এই প্রত্যেকটা কোড আসলে আমি দিয়ে দিব। এখন এই পার্টটা তোমরা তখন ওইভাবে বুঝে নিবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি প্রত্যেক জায়গায় এটা আমরা কিভাবে বসাবো? আবার একটু বলো। ভাইয়া ম্যাট্রিক্সটা আমরা মানে লিখবো কিভাবে? আপনি যে রো কলাম লিখছেন এটা কিভাবে লিখবো? আমি তোমার ইনপুটের এখানে মানে তুমি যদি যখন কোড ব্লকসে করতে যাবে তখন হ্যাঁ, কোড ব্লকসে যদি করতে যাও তোমার তো তখন সাথে সাথে ও ইনপুট আউটপুট দিয়ে দেয়, তাই না? এখন কোড ব্লকসে এটা তোমার তুমি যদি একদম শেষে আউটপুট চাও তাহলে আলাদা একটা কোড, ছোট্ট একটা কোড ইউজ করা লাগে, সেটা আমি প্রোভাইড করে দিব তোমাদের। ওই ক্ষেত্রে সুবিধা হবে। তখন তুমি এভাবে ডাইরেক্টলি আমি যেভাবে এখানে ইনপুট দিয়ে দিছি, ডাইরেক্টলি প্রথমে ইনপুট শেষে যে আউটপুট, তুমি ওখানেও সেই কাজটাই করতে পারবা, ঠিক আছে? আমি ওটা তোমাদেরকে প্রোভাইড করে দিব, বুঝতে পারছো? আর যদি মানে তোমার যে ঝামেলাটা এখানে হইতো, যদি একসাথে হইতো তাহলে কি হইতো, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা রো নেওয়ার পরেই আসলে সেই জায়গার সাম আমাকে আউটপুট দিত কোড ব্লকস একদম ডাইরেক্টলি এক্সিকিউট করতে করতে নামে, ওইভাবে হয়ে যেত। আচ্ছা,
আজকের ওয়ান অফ দ্য হার্ডেস্ট কোড আর কি এই পার্টটা। আর যারাই বুঝবা না অবশ্যই বলবা, ঠিক আছে? মানে আমি কোডটা অবশ্যই দিয়ে রাখবো, স্লাইডে ইনক্লুড করে দিব, তোমরা দেখবা কোডটা, দেখবা, বোঝার চেষ্টা করবা, না বুঝলে পরে আমাকে বলো, কারণ এই কোডটা এক দেখায় অনেকেই বুঝবে না, আমি প্রিটি শিওর। আচ্ছা, এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, তাহলে আমরা আবার স্লাইডে ফিরে যাই। আচ্ছা, নেস্টেড লুপের কাহিনী গেল। এরপরে আচ্ছা, সিকোয়েন্সিয়াল ফ্লো, এগুলো সব নেস্টেড লুপেরই কাহিনী লিখে দিছে। আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস দেখো, তোমরা বোঝো কিনা। এখানে বলছে, এখানে একটা নেস্টেড লুপ লেখা, ঠিক আছে? বলছে যে ভিতরের নেস্টেড লুপের ভিতরে একটা সি আউট লেখা হ্যালো ওয়ার্ল্ড, তোমাকে বলতে হবে যে এই হ্যালো ওয়ার্ল্ড কয়বার আউটপুট হবে, ঠিক আছে? হাউ মেনি টাইমস হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টেড ওয়াই। 100 বার ভাইয়া। হ্যাঁ, 100 বার হবে, হ্যাঁ, ঠিক আছে। মানে প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা ইটারেশনের জন্য এখানে 10টা করে ইটারেশন আছে। তোমার এই ইটারেশনগুলো ভালো করে বোঝার জন্য স্লাইডে এখানে মোটামুটি অনেক কিছুই লেখা আছে, তোমরা স্লাইড ভালো করে পড়ো, ঠিক আছে? আচ্ছা, এরপর নেস্টেড লুপেরও কিছু টাস্ক দেওয়া আছে, দেখো। প্রিন্ট সাম প্যাটার্ন ডিসকার্স ইন ক্লাস, মানে আমি জাস্ট মাত্র যেরকম একটা গ্রিডের একটা কথা বললাম বা ম্যাট্রিক্সের কথা বললাম, তুমি চাইলে বা কিছু শেপও প্রিন্ট করা যায়, অনেকে আগে হয়তো করছো, ট্রায়াঙ্গেল প্রিন্ট করা বা সার্কেল তো যায় না, তোমার অন্য গ্রিড বা বিভিন্ন শেপ প্রিন্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, এই জিনিসটা একটু হার্ড। আচ্ছা, আচ্ছা, প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল, এইগুলো করতে পারো। আচ্ছা, এরপরে আসো যে লুপ থেকে বের হয়ে আসার জন্য বা আমাদের আরেকটা থার্ড পার্ট যে ছিল কন্ট্রোল স্টেটমেন্টের, সেটা হলো জাম্প স্টেটমেন্টগুলো, ব্রেক, কন্টিনিউ, রিটার্ন আর গো টু আপাতত আমরা ডিসকাস করব না। ব্রেক, কন্টিনিউ আর রিটার্ন, আচ্ছা, তোমরা হয়তো এগুলোর সাথে অলরেডি পরিচিত। ব্রেক বলো তো দেখি, কেউ একজন, ব্রেক আসলে কি করে? ভাইয়া লুপকে টার্মিনেট করে দেয়। হ্যাঁ, মানে আমার একটা লুপের ভিতরে আমি যদি একটা কন্ডিশন দিয়ে ব্রেক লিখে দেই, তাহলে কন্ডিশন সত্য হলে লুপ ওই জায়গায় থেমে যাবে, একদম ওই পজিশনে থেমে যাবে, ঠিক আছে? আর কন্টিনিউ কি করে? হ্যাঁ, মানে ওই জায়গাটা স্কিপ করে হ্যাঁ, মানে সামনের আমার দিকে একটা, কন্টিনিউ করে। হ্যাঁ, হ্যাঁ, আমার ইটারেশনে ধরো আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, কিন্তু আমি 5 নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি না, তাহলে 5 যখন হবে তখন যদি আমি কন্টিনিউ দিয়ে দেই, তাহলে 5 এর পার্টটা স্কিপ হয়ে যাবে, আবার 6 থেকে শুরু হবে। আচ্ছা, আর রিটার্ন জিনিসটা হলো মেইনলি ইউজ হয় ফাংশনের ক্ষেত্রে। ফাংশন যেখানে রিটার্ন পেয়ে যায় সেখান থেকেই ভ্যালু নিয়ে বের হয়ে আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা, ব্রেক স্টেটমেন্টের কাজ ওইটা ওরকমই। এখানে একটা ব্রেক স্টেটমেন্ট আছে, দেখো দুইটা কোড আছে, বাম পাশের কোড আর ডান পাশের কোড। এখন তোমরা একটু আউটপুট গেস করো আর কি, বাম পাশটার প্রথমে দেখো এখানে কি আউটপুটটা কি হবে। কোনো গেস এখানে কি আউটপুট হবে? ভাই কোনো আউটপুটই হবে না। কিছুই আসবে না ভাইয়া। আচ্ছা, স্লাইড তো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখানে কোনো আউটপুটে আসলে আসবে না। প্রথমে যেহেতু ব্রেক হয়ে যাইতেছে, তার মানে লুপের ঢোকার সাথে সাথে এখানে ব্রেক হয়ে যাবে, লুপ আর কন্টিনিউই হবে না, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড পার্টটা দেখো তো।
হ্যাঁ, যতক্ষণ 5 এর থেকে বড় আসবে ততক্ষণ প্রিন্ট হয়ে যাবে, কোনো কিছু প্রিন্ট করবে না। ছোট আসবে তখন হচ্ছে কি আমরা যে ভ্যালুটা নিব ওটা প্রিন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, মানে আবার যেহেতু লুপটা শুরু হচ্ছে 0 থেকে, তার মানে 0 1 2 3 4 5 5 পর্যন্ত প্রিন্ট হবে। এরপরে 5 এর পরে যে চলে যাবে 6 যখন আসবে তখন ব্রেক হয়ে যাবে। ব্রেক হলে কিন্তু আর 6 7 8 এগুলোর জন্য চেক করবে না। ব্রেক হলে জাস্ট একদম লুপ থেকে ডাইরেক্টলি বের হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন, এই যে এখানে ব্রেক যে লেখা, এখানে যদি আমি কন্টিনিউ লিখতাম তাহলে কি হইতো? এই যে ফার্স্ট কোডের এখানে, ঠিক আছে, এখানে যদি আমি কন্টিনিউ লিখতাম ব্রেকের জায়গায় তাহলে কি হইতো? ভাইয়া 0 বাদে বাকি 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত প্রিন্ট করতো। না, এটাও কোনো আউটপুট আসতো না, কারণ প্রত্যেকবারই কন্টিনিউ হয়ে যাবে। শুধু ফার্স্ট বার না, দেখো ওখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই, এখানে জাস্ট কন্টিনিউ যদি লিখে দেই তাহলে প্রত্যেকবার এসে কন্টিনিউ পাবে, নেক্সট ইটারেশনে চলে যাবে, আবার কন্টিনিউ পাবে, নেক্সট ইটারেশনে চলে যাবে। এমন করে করে লুপ ঠিকই চলবে, কিন্তু এই লাইন পর্যন্ত আসবে না, কারণ আগেই কন্টিনিউ হয়ে নেক্সট বার চলে যাচ্ছে, নেক্সট ইটারেশনে চলে যাচ্ছে। বুঝতে পারছো? ভাইয়া আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে আমি যেটা বললাম যে এখানে যদি আমি ব্রেক ইউজ না করে কন্টিনিউ ইউজ করতাম তাহলে আর কি কি হইতো সেটা আমি বললাম। তাহলে যেটা হইতো, প্রত্যেক ইটারেশনে এসে ও এখানে ফার্স্ট লাইনে কন্টিনিউ পাবে, তখন আর সেকেন্ড লাইন পর্যন্ত আসবে না, কিন্তু ও কন্টিনিউ পাওয়ার সাথে সাথে ও জাস্ট নেক্সট ইটারেশনে চলে যাবে। যেমন ধরো 0, যখন i এর ভ্যালু 0 শুরু হইলো এক্সিকিউশন, এখানে কন্টিনিউ পাইলো, স্কিপ করলো, করে আবার ইনক্রিমেন্ট হয়ে i এর ভ্যালু 1, এরপরে আবার এখানে আসলো, এরপরে তোমার আবার কন্টিনিউ পাইলো, আবার কন্টিনিউ পেয়ে আবার স্কিপ হয়ে গেল, এরপরে 2, সবার জন্য এভাবে প্রত্যেকটার জন্য কন্টিনিউ হয়ে যাবে। শেষ পর্যন্ত যখন ভ্যালু হলো 9 হবে, 9 হওয়ার পরে কন্টিনিউ করে যখন ভ্যালু আবার 10 হবে কন্ডিশন চেক করবে, ওখানে তো বলা যে 10 এর নিচের জন্য কাজ করবে, তখন একাই লুপ তো শেষ হয়ে গেছে, রেঞ্জ তো এমনি শেষ হয়ে গেছে, তখন বাদ। তার মানে কন্টিনিউ দিয়ে দিলেও আসলে এখানে কোনো আউটপুট আমি পাবো না। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আমি কন্টিনিউ আর ব্রেক নিয়ে অনেক কিছু মজার মজার অনেক কিছু করা যায়, আমরা দেখে দুই একটা করবো হয়তো। আচ্ছা, এরপরে আছে কন্টিনিউয়েরটা। কন্টিনিউ যেটা বললাম যে একটা ইটারেশন স্কিপ করবে আর কি, ঠিক আছে? এখানে দেখো, এখানে কন্টিনিউয়ের কয়েকটা কোড আছে। প্রথমটাতে কি হয়েছে দেখো, প্রথমটাতে, আচ্ছা তোমরাই বলো, আউটপুটটা বলো দেখি, লেফটটাতে এটার আউটপুট বলো। 0 1 2 4 0 1 2 3, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 তো হবে না, তাই না? 3 তো কন্টিনিউ দেওয়া, 4 আবার হবে, 5ও কিন্তু হবে না। আচ্ছা, এরপরে দেখো, আমি একটু আগে যেটা বললাম সেটা আবার এখানে দেওয়া, দেখো এটার আউটপুট কি, সেকেন্ডটার? আসবে না কিছু। হ্যাঁ, কিছুই আসবে না, প্রত্যেকবার কন্টিনিউ হয়ে যাইতেছে। আচ্ছা, এই যে দেখো, এটার একটা মজার জিনিস এইখানে, দেখি পারো নাকি তোমরা, এটা একটু হার্ড। এখানে নেস্টেড লুপ আছে, কিন্তু এখানে হাউ মেনি টাইমস হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টেড, কিন্তু এখানে কন্টিনিউ এর একটা কন্ডিশন আছে। আর মাঝখানে কিন্তু অর দেওয়া, অর হইলে কি হয়, যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই পুরাটুককে ট্রু ধরা হয়, ঠিক আছে? ভাইয়া 80 বার প্রিন্ট হবে? সেবার 0 এর জন্য তাহলে আবার স্কিপ হচ্ছে, পুরো 10টা স্কিপ হয়ে যাবে 2 এর জন্য, আর এখানে বলছে 5 এর জন্য, তার মানে
প্রত্যেক যেখানে যেখানে 5 আছে মানে আরো 10টা স্কিপ হয়ে যাবে। কিন্তু তোমার কোশ্চেনে মানে তোমার অ্যান্সারে ছোট্ট একটা মিস্টেক আছে। সেটা হলো দেখো, একটা আছে যখন হলো i এর ভ্যালু 2 আর j এর ভ্যালু 5, মানে যেটা 25, 25 যেটা 25 এর ক্ষেত্রে কিন্তু দুইটাই ট্রু। কিন্তু তুমি যদি এভাবে ক্যালকুলেট করো তখন তোমার টোটাল তোমার এক্সক্লুশন বা বাদ পড়বে 20টা, কিন্তু আসলে 20টা না, আসলে বাদ পড়বে তোমার 19টা। বোঝা গেছে কেন 19টা বাদ পড়বে? ভাইয়া বুঝি নেই তো একটা আবার। আচ্ছা আচ্ছা, দেখো, আচ্ছা আমি একটু কোডে যে লিখি এটা। এখানে পেন কি ড্র করা যাবে? আচ্ছা ড্র করা যায়। আচ্ছা দেখো, এখানে প্রথম লুপটা কি হবে যে এমন হবে যে 1, প্রথমে 1 না, আসলে 0, 0 জন্য এই সেকেন্ড লুপটা, 0 জন্য এই লুপটা হলো আমার তোমার 0 2, সরি 0 1 2 এমন করে করে সবার জন্য একদম 9 পর্যন্ত চলার কথা। কিন্তু 5 যখন হবে তখন স্কিপ হয়ে যাবে একটা, এটা স্কিপ হবে, মানে প্রথম লুপের 0 এর জন্য, ঠিক আছে, এটা 0। আচ্ছা আমি মাউস দিয়ে লিখতেছি তো অনেক পচা হইতেছে লেখা। আবার এটার জন্য যখন 1, তখনও সেম কাহিনী ঘটবে। তার মানে এখানে আসলে টোটাল এই জায়গায় প্রিন্ট হবে 9 বার। আবার এখানেও সেম কেস হবে, উপরের সমান একদম। এখানেও আমার প্রিন্ট হবে কয়বার? 9 বার। আচ্ছা আবার 2 এর জন্য যখন উপরেরটার ভ্যালু 2, তখন যেটা হবে, এই যে এখানে বলছে যে 2 হলে স্কিপ, মানে 2 এর রেঞ্জে কেউ প্রিন্ট হবে না, একদম ফাঁকা থাকবে, কেউ প্রিন্ট হবে না। তখন আসলে স্কিপ হয়ে যাইতেছে 10টাই স্কিপ হয়ে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার 3 এর জন্য স্কিপ হয়ে, 3 এর জন্য আমার প্রিন্ট হবে, তার মানে আচ্ছা 10টা যদি স্কিপ হয় এখানে তোমার এটা বুঝবে না। আচ্ছা তাহলে এখানে স্কিপ, এখানে প্রিন্ট হইতেছে 2 এর জন্য প্রিন্ট হইতেছে একটাও না, 0। 3 এর জন্য প্রিন্ট হবে 9 বার, এরপরে 4 এর জন্য প্রিন্ট হবে 9 বার, এরকম সবার জন্য, মানে 2 বাদে সবার জন্য প্রিন্ট হবে 9 বার করে, ঠিক আছে। তাহলে তুমি যদি হিসাব করো 9 × 9 81 বার প্রিন্ট হবে, 81। বুঝতে পারছো কি? জি ভাইয়া। আচ্ছা মানে তুমি হিসাব করছিলা যে হ্যাঁ, যা 5 হলো আমার আসে 10 বার, 2 আসে হলো 10 বার, তাহলে 20টা। কিন্তু ওই যে একটা কন্ডিশন ছিল যে এইখানে একটা আসছিল যখন 2 আছে, আবার এখানে 5 ও আছে, তার মানে এখানে দুইবার কাউন্ট করে ফেলতেছো তুমি 5 কে। একবার তো 2 এর জন্য তো এটা বাদ হয়েই গেছে, আবার 5 এর জন্য বাদ চিন্তা করতেছো, ওইটা ডাবল কাউন্ট হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট কন্টিনিউ করি। আচ্ছা এরপরে আমাদের আসতেছে নেক্সট টপিকগুলো, অ্যারে। অ্যারে শুরু করার আগে তোমাদের 5 মিনিটের একটা ব্রেক। তোমরা এর মাঝখানে কোনো কোয়েশ্চেন করতে পারো আগের কোনো কিছু নিয়ে। আর এই ব্রেকের মাঝে তোমরা নিজেদের আইডি গুলো তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও। শেষের দিকে আরো 1 ঘন্টা
একটু ই করে কথা বলো না, কানে দিয়ে কথা বলো না, স্পিকারে বলতেছে এত জোরে শোনা যায়। এই তাসমিয়া, আব্বুকে একটু কানে দিয়ে কথা বলতে বলো না, অনেক জোরে শোনা যায়। আর দরজাটা চাপায় দাও। আচ্ছা, আমরা শুরু করি আবার। আচ্ছা, এরপরে আমাদের আজকে ক্লাসের অন্যতম ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হলো অ্যারে আর একটা স্ট্রিং। অ্যারে কি জিনিস? অ্যারে জাস্ট একটা ডাটা স্ট্রাকচার, যে হলো তুমি যে কোনো ডাটা টাইপের অনেকগুলা নিয়ে তুমি যদি চিন্তা করো যে আমি একটা সিঙ্গেল একটা ডাটা টাইপ, কিন্তু আমি ওটার অনেকগুলা চাই একসাথে, সিরিয়ালি একসাথে অনেকগুলা চাই, তাহলে তখন আমার যেটা ক্রিয়েট করা লাগবে সেটা হলো অ্যারে। ঠিক আছে, অ্যারেতে জাস্ট যেটা করা লাগে যে আমাদের এই যে অ্যারে লেখা আছে, দেখো ইন্টিজার অ্যারে। অ্যারে প্রথমে যেটা থাকবে এটা তো ডাটা টাইপের নামটা, এরপরে হলো ডাটা টাইপটা, মানে ডাটা টাইপ, এরপর ভ্যারিয়েবল নেম, আর পরে সাইজ বলে দেওয়া লাগে যে আমার কত সাইজের অ্যারে নিতে চাই। এখন তুমি যেই ডাটা টাইপে তুমি ইউজ করো না কেন, তুমি ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, ক্যারেক্টার, তুমি যেটাই তুমি নাও সবগুলো সেম স্টাইলে তোমার ডিক্লেয়ার করতে হয়। শেষে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে তোমার হলো সাইজটা বলে দিতে হবে। সেটা হইতে পারে তুমি চাইলে সেটা বড় কোনো ডাটা টাইপ, বা তুমি অবজেক্টেরও অ্যারে বানাইতে পারো। আমরা ক্লাস বা অবজেক্টে দেখে আসছি যে ওই ক্লাস একটা ডাটা টাইপের মতোই কাজ করে, তো তাই না? তাহলে সেটারও তুমি একটা অ্যারে বানাইতে পারো। তুমি চাইলে আমাদের যে এসটিএল গুলা, ভেক্টর, ম্যাপ, সেট, এগুলারও তুমি অ্যারে ক্রিয়েট করতে পারো। এগুলো সব সিঙ্গুলার ডাটা টাইপের মতোই একটা অবজেক্ট, কিন্তু এগুলোকেও তুমি জাস্ট একটা শেষে কি করতে হবে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে ভিতরে, ইনক্লুডিং ভিতরে সাইজটা দিতে হয়, দিয়ে তুমি ডাটা টাইপ এরকম অ্যারে ক্রিয়েট করে ফেলতে পারবা। ঠিক আছে, অ্যারের সুবিধা কি? অ্যারের সুবিধা তো যে তোমার প্রত্যেকটা ইন্ডেক্স আলাদা করে অ্যাক্সেস করা যাইতেছে, প্লাস আরেকটা ব্যাকএন্ডে একটা হেল্প আছে, সেটা হলো অ্যারের যে তুমি ডাটাগুলো নিবা সেগুলা মেমোরিতে সিরিয়ালি থাকে। ঠিক আছে, সিরিয়ালি ক্রিয়েট হয়। যেমন এখানে তুমি যদি দেখো মেমোরি অ্যালোকেশনটা আমার সিরিয়ালি হবে, মানে আমি যদি পাঁচটা ভ্যারিয়েবল নিতে চাই বা 5টা ইন্টিজার টাইপ নিতে চাই, তাহলে মেমোরিতে তারা একদম লেগে কন্টিনিউয়াস তোমার মেমোরি নিবে। ঠিক আছে, এমন হবে না কখনো যে মাঝখানে আবার অন্য একটা ভ্যারিয়েবলের ডাটা ঢুকে গেছে, আবার একটু পরে ও কন্টিনিউ করছে। এইটা অ্যারের ক্ষেত্রে এটা হয় না। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে একটু কাহিনীটা আলাদা, কিন্তু অ্যারের ক্ষেত্রে একদম মেমোরিটা কন্টিনিউয়াস থাকে। এখন তাতে তোমার এক্সট্রা সুবিধা কি দিবে, সেটা হলো আমাদের এক্সিকিউশনের সময় যখন প্রসেসরে এক্সিকিউট হয়, তখন আবার ডাটাগুলো মেমোরি থেকে সব নিয়ে আসে। এখন মেমোরি থেকে শুধু একটা ফিক্সড ডাটা কখনো নিয়ে আসা হয় না, একটা চাঙ্ক বলে আর কি, চাঙ্ক নিয়ে আসা হয়। বা একটা তুমি বলতে পারো যে আমরা বলি না একটা এক কামড় দাও, এরকম একটা কামড় দিয়ে নিয়ে আসবে, যে একটা এরিয়া নিয়ে আসবে। এখন যদি তোমার কন্টিনিউয়াস হয়, তার মানে আমার তো এমন হয় যে আমরা অ্যারে সিরিয়ালি যখন অ্যাক্সেস করতে যাই, যে সিরিয়ালি আমি 4-5টা নিয়ে কাজ করতেছি, এখন তাহলে ওটা ডাইরেক্টলি অলরেডি মেমোরি থেকে তো পাশাপাশিগুলোকে নিয়ে আসছে, এখন সেটা ওর কাছেই আছে, তাহলে ও ফাস্টার এক্সিকিউট করতে পারে। কিন্তু যদি এমন হয় তুমি আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছো, ধর অ্যারে নিলা না নিলে তুমি 5টা ভ্যারিয়েবল নিলা, এগুলাকে নিয়ে তুমি কাজ করতেছো, এগুলো আবার মেমোরিতে ডিফারেন্ট জায়গায় আছে, তখন সেটার প্রসেসিং টাইম একটু বেশি হয়ে যায়, বুঝতে পারছো? এন্ড সেটা ব্যাকএন্ডের পার্ট, ব্যাকএন্ড তোমাদের এই কোর্সের যে ব্যাকএন্ড পার্টটা, সেখানে যে আমরা এগুলো নিয়ে ফার্দার আরও ডিসকাস করবো, ওটা ওই পার্টের জন্য রেখে দিই আপাতত। তাহলে আপাতত আসলে দেখো অ্যারে কয়ভাবে ইনিশিয়ালাইজ করা যায়, মানে অ্যারে ডিক্লেয়ার করে কয়ভাবে। প্রথমে দেখো কয়েকটা টাইপ দেওয়া আছে। প্রথমটা হলো দেখো অ্যারে আমার ভ্যারিয়েবলের নাম দেওয়া, এই যে এখানে ডাটা টাইপ দেওয়া, ভ্যারিয়েবলের নাম দেওয়া, আর হলো সাইজ দেওয়া। আচ্ছা, এরপরে তুমি ডাইরেক্টলি তো তখনই অ্যাসাইন করে দিতে পারো তুমি ভ্যালুগুলা, অথবা তুমি যেটা করতে পারো সেটা হলো যে তুমি যদি সাইজ না দিতে চাও, নাও দিতে পারো, কিন্তু সাইজ না দিলে একটা যেটা কাজ করতে হয় সেটা ডাইরেক্টলি তুমি অ্যাসাইন করে দিতে হবে। তখন যে কয়টা তুমি অ্যাসাইন করে দিবা, ও সাইজ সেই কয়টা অনুযায়ী তুমি সাইজ একাই ও অটো অ্যাসাইন করে নিতে পারবে। কিন্তু নর্মালি আমার
অ্যারে অফ n দিয়ে যখন আমরা ইনিশিয়ালাইজ করি n সাইজের অ্যারে, তখন কিন্তু এই জিনিসটা কাজ করবে না, এটা ঝামেলা করবে তখন, মানে পরে তুমি ওটাকে মডিফাই করতে পারবা না, এটা সাথে সাথে দিয়ে দিতে হয়। আচ্ছা, আর অথবা এভাবেও করা যায় যে আমি সাথে সাথে কোনো ডাটা ঢুকাইলাম না, জাস্ট আমি দিয়ে দিলাম যে ইন্টিজার অ্যারে অফ 10, পরে সেগুলো নিয়ে আমি লুপের ভিতরে বা অন্য কোথাও যে ইনিশিয়ালাইজ করলাম, যেমন ধরো এইটাকে নিয়ে আসছে আমি এই লুপের ভিতরে নিয়ে প্রত্যেকটা ভ্যালু অ্যাসাইন করে দিতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে পার্শিয়ালি যে নিচে দেখো 4 নাম্বার পয়েন্টটা দেখো, 4 নাম্বার পয়েন্টে বলছে যে আমি চাইলে পার্শিয়ালি অ্যাসাইনমেন্টও করতে পারি, যে প্রথম কয়েকটা ইন্ডেক্স। আবার এইটা দেখো, এইটা দিয়ে যেটা করলে হয় শেষেরটা যেটা, এটা অনেক জায়গায় আমরা ইউজ করি, সেটা হলো এটা করলে সব ভ্যালু 0 দিয়ে অ্যাসাইন করে দিবে, ঠিক আছে। এই অ্যারের যে 5টা এলিমেন্ট সবগুলাই 0 দিয়ে অ্যাসাইন করে ফেলবে। আচ্ছা, এটা আমরা লোকালি অনেক সময় ইউজ করি, এটা অনেক জায়গায় হেল্পফুল হয় এটা আমার সিপির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যারে নিয়ে আমরা ছোট একটা কাজ করে আসি। আগে দুই একটা আমরা কাজ অ্যারে ছাড়া করছি, এখন আমরা ওই জিনিসগুলো একটু অ্যারে সহ করব। আচ্ছা, এখন আমরা একটু কোডিং পার্টে আমরা চলে যাই। আচ্ছা, এখন আমরা আগের কাজগুলাই কিছু কিছু কাজ এখন আবার করব জাস্ট অ্যারে দিয়ে। যেমন আগে প্রথমে আমরা যে কাজটা করছিলাম যে ইউজার আমাকে তোমার নাম্বার দিবে কয়েকটা, সেই নাম্বারগুলোকে আমি সাম করে দিব। এখন আমরা এখানে ব্রেক আর কন্টিনিউ ইমপ্লিমেন্ট করার জন্য আরো কিছু ধরো কন্ডিশন দিয়ে দিলাম, যে ইউজার যে নাম্বারগুলো দিবে সেগুলোর ভিতরে শুধু জোর নাম্বারগুলো আমরা নিব, ঠিক আছে, জোর নাম্বারগুলো নিব। সেটা চাইলে আমরা ইফ দিয়েও করতে পারি, কিন্তু আসলে ইফ ইউজ করব না, আমরা এখানে কন্টিনিউ আর ব্রেক মেইনলি ইউজ করব। তাহলে ইউজার ধরো 10 দিল, পরে ইউজার 10টা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, কোডের স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যালো, দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আগের মতই নাম্বার ভ্যারিয়েবলের ভিতরে আমি নিলাম যে আমার সাইজ কত। এখন তুমি একটা অ্যারে নিয়ে নিতে পারো নাম্বার সাইজের, ঠিক আছে, এরকম নিয়ে নিতে পারো। এখন এরকম নিয়ে নিলে একটা প্রবলেম আছে, যেটা আমরা ব্যাকএন্ডে আলোচনা করব, কিন্তু একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো আমি চাইলে এখন আগে যেরকম এরকম করেছিলাম এটা করতে পারবো না, যেহেতু নাম্বার একটা ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবলের দেখো এই ভ্যারিয়েবলটা ভ্যালু কত হবে সেটা কিন্তু আমরা জানি না। এই ভ্যারিয়েবলের ভ্যালু তোমার ইউজার অনুযায়ী হবে না। এখন তুমি যদি আগে 0 অ্যাসাইন করে দাও, ও তো কম্পাইল তো এটা ঠিক করতে পারতেছে না যে এই অ্যারেটা সাইজ কত হবে, তাহলে ও ডাইরেক্টলি এখান থেকে অ্যাসাইনমেন্টটা করতে পারবে না। এটা দিলে একটা এরর হয়ে যাবে। আমি যদি এটুকে একটু এক্সিকিউট করে দেখো, একটা এরর। আচ্ছা আচ্ছা, রিটার্ন লিখেন, রিটার্ন 0। ও আচ্ছা, ওটা কোড ব্লকসে মনে হয় এররটা দেয়। এখানে এই সাপ্লাইমে একটা প্রবলেম কি, অনেক এরর ওরা দেখায় না, ডাইরেক্টলি এক্সিকিউশনে চলে যায়। এটা সাবলাইমের একটা লিমিটেশন। এজন্য বিগিনার হিসেবে সাবলাইম আসলে ইউজ করা ঠিক না। আমারও এখন মাঝে মাঝে তোমার সাবলাইমের পাশাপাশি টুলবক্স ইউজ করা লাগে কিছু কিছু এরর ডিটেকশনের জন্য। তো যাই হোক, আমরা কন্টিনিউ করি। তাহলে ফর লুপ, আচ্ছা এটা তোমাদের অলরেডি আগে বলা হয়েছে, আবারও বলতেছি। অ্যারে শুরু হয় কি দিয়ে, কোন ইনডেক্স থেকে শুরু হয়? 0 ইনডেক্স থেকে। 0 ইনডেক্স থেকে শুরু হয়। তাহলে আমরা ইনিশিয়ালাইজ মানে আমার ইটারেটর 0 থেকে শুরু করলাম, i লেস দেন নাম, কারণ 0 থেকে আমরা সাইজ 10 দিছি, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। এজন্য এখানে এটা অনেকেরই দেখি এখনো মিস্টেক হয়, ইকুয়াল দিয়ে দেয়। ইকুয়াল দিলে কিন্তু 10 পর্যন্ত যাবে, আমার কিন্তু 10 পর্যন্ত নাই, আমার কাছে আছে 9 পর্যন্ত। 0 থেকে 9, 10টা আছে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা আগের মতনই তোমার ভ্যালু ইনপুট নিব, আর ভ্যালুটা অ্যারে i এ রেখে দিব, ঠিক আছে। হ্যাঁ, তুমি চাইলে ডাইরেক্টলি এটাও করতে পারো, ভ্যালু না নিয়ে তুমি চাইলে অ্যারে i তে ডাইরেক্টলি অ্যাসাইন করে দিতে পারো। অ্যারে অফ i আগের বার কিন্তু এখানে ডিক্লেয়ার করতেছি অ্যারেটাকে, কিন্তু এখানে এইটা দিয়ে বোঝাই হলো অ্যারে ইনডেক্সটা আমি অ্যাক্সেস করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল, ইনপুট নিয়ে নিলাম। এরপরে আমি ধরো তুমি চাইলে আরেকটা ফর লুপের ভিতরে বাকি কাজটা করতে পারো, অথবা এখানেও করে দিতে পারো। ধরো আমি আরেকটা ফর লুপে লিখবো,
ফর আগের মতনই আরেকটা। আচ্ছা, এখন আমি কি বলছিলাম যে যদি ইভেন হয় তাহলে আমরা নিব, অড হইলে আমরা নিব না, ঠিক আছে? মানে সাম হিসাবে রাখবো কিন্তু শুধু ইভেন গুলার, অড হলে নিব না। তাহলে আমি এভাবে দিতে পারি ইফ অ্যারে অফ আই, ওই অ্যারের ভ্যালুটা পার্সেন্টেজ 2 দিয়ে কি বোঝায়, 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে। তাহলে রিমাইন্ডারটা যদি 0 হয় তাহলে ইভেন, আর যদি রিমাইন্ডার 1 হয় তাহলে অড। তাহলে এখানে দিলে ইফ এটা তাহলে মানে যেহেতু স্কিপ করব, আমি তো পুরোপুরি থামতে চাইতেছি না, আমি জাস্ট স্কিপ করতে চাইতেছি এই পার্টটা, তাহলে কন্টিনিউ ইউজ করা উচিত, তাই না? আচ্ছা, এখন আমি এখানে দেখো এখানে একটা কাহিনী আছে। এখানে আমি চাইলে এলস ইউজ করতেও পারি, নাও ইউজ করতে পারি। এখানে এলস ইউজ করা না করা একই জিনিস। কেন করা না করা একই জিনিস কেউ কি বলতে পারবা? ধরো ইউজ করলাম না, হ্যাঁ এখানে কেন এলস ইউজ করা না করা একই জিনিস? এনি গেস? কারো গেস এখানে কেন, মানে আমি এলস কেন ইউজ করলাম না? কন্টিনিউটাই তো ওটার কাজটা করতেছে না। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ দিলেই কিন্তু ও আসলে নিচে আর যাইতে দিবে না, ও জাস্ট এখান থেকে আমাকে পরের ইটারেশনে নিয়ে যাবে। তাহলে আমার এখানে এলস দিলেও যে কথা, না দিলেও সেই কথা। এলস আমার লাগে কখন, যখন আমার এখানে ফলস হয়ে গেছে, আমি তখন নিচেরটা করতে চাই, কিন্তু এখানে ফলস হয়ে গেলে যদি ট্রু হয়ে যায় তাহলে কিন্তু একাই স্কিপ করেও চলে যাবে, ও নিচে কিন্তু আসবে না। তাহলে আমার নিচে ওখানে এলস দেওয়ার মানেই হয় না। তাহলে আমি এখানে ধরো এলস দিলাম না, তাহলে জাস্ট আমি প্রিন্ট করে দিই সামটা 30, 2 4 6 12 8, ঠিক আছে, হ্যাঁ 30। আচ্ছা, তাহলে এইখানে ছোট্ট আর একটা কাজ আছে। এইটা দিলেও ধরো আমি একটু আগে ইকুয়াল ইকুয়াল 1 দিছিলাম, আমি এইটুক না দিলেও কাজ করে, এটা তো জানো সবাই। এটা না দিলেও আমার, আচ্ছা আমি একটু ভ্যালু চেঞ্জ করে দিই, এটা না দিলেও আমার কাজ করবে। এইটা না দিলেও কেন কাজ করে কেউ কি বলতে পারবা? মানে এখানে তো আমি কোনো কন্ডিশনই দিইনি, আমি জাস্ট একটা জিনিস চেকিং, একটা জিনিসের ভ্যালু দেখতেছি, আমি তো কোনো ইকুয়াল ইকুয়াল কন্ডিশন বা লেস দেন কিছুই কন্ডিশন দেইনি, তাও এটা কেন কাজ করে? কারো কোনো আইডিয়া? হ্যাঁ, এখানে তো কোনো ভ্যালু চেকিং হচ্ছে না, মানে ট্রু অর ফলস কাউন্টই হবে না, এর জন্য কি? না জিনিসটা না, এখানে আসলে হচ্ছে তো, এই দেখো আমার ধরো বেজোরগুলো স্কিপ করে গেছে, জোরগুলো নিয়ে নিছে, এই জন্য দেখো সামটার দিকে তাকাও 32, এতগুলো নাম্বারের টোটাল সাম করে ফেললে অনেক বেশি আসতো। মানে আমি যদি এটা ছাড়া করতাম তাহলে দেখো কত আসে, 57 আসে, এটা সহ 32 আসে। তার মানে অবশ্যই এখানে ফিল্টারিং তো হচ্ছে, শুধু জোরগুলাই নিচ্ছে। আর সেটার কারণটা হলো মানে এখানে আমার কন্ডিশনের ভিতরে চেকিং এ দুইটা জিনিস আছে। একটা বলে, একটা হচ্ছে ট্রু আর ফলস, আমরা যেটা বুলিয়ান ভ্যালু বলি, ট্রু আর ফলস। আরেকটা আছে সেটা হলো ট্রুথি এন্ড ফলসি ভ্যালু, ফলসি ভ্যালু, ঠিক আছে? ট্রুথি আর ফলসি ভ্যালু কি জিনিস? ট্রুথি আর ফলসি ভ্যালু হলো এমন ভ্যালু যেটা দিয়ে সেটা ডাইরেক্টলি ট্রু না কিন্তু ওটা দিয়ে ট্রু মিন করে। যেমন আমি যদি বলি জিরো, জিরো একটা ফলসি ভ্যালু, মানে জিরো ডাইরেক্টলি তো জিরো মানেই ফলস না, কিন্তু জিরো ফলস মিন করে, ঠিক আছে? আবার এনি নাম্বার, এনি নাম্বার, যে কোনো নাম্বার, জিরো বাদে যে কোনো নাম্বার, জিরো বাদে যে কোনো নাম্বার আমার ট্রু মিনস করে, ঠিক আছে? তুমি সেটা হইতে পারে -1, -1ও ট্রু মিন করে, সেটা -50 70 যাই হোক, শুধু জিরোই আমার ফলস হয়ে গেল নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, আবার নাল, নালও ফলসি ভ্যালু, নাল বাদে তুমি তুমি নট নাল, তুমি যেটা বলবো আর কি, নাল ছাড়া অন্য কিছু, এগুলা সব ট্রুথি ভ্যালু। এরকম অনেকগুলো ফলসি ভ্যালু ট্রুথি ভ্যালু আছে, যেমন ফাঁকা স্ট্রিং হইতে পারে, সেটা অনেক রকমের আছে। এখন তোমরা জাভাতে যে এটা নিয়ে আরেকটু দেখবা,
জাভার ভিতরে এই জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড। আচ্ছা, যাই হোক, এই জন্যে তার মানে কি অ্যানি নাম্বার যেহেতু ট্রুথ ভ্যালু, তার মানে এখানে দেখো এই পার্টটার রেজাল্ট আসলে 1 আর 0ই আসে। বিজোড় হইলে 1, জোড় হইলে 0। তাহলে যদি জোড় হয়, যদি জোড় হয় তাহলে তাহলে এখানে 0 আসে। 0 মানে হলো তাহলে ফলস, ফলস হলে এটা হবে, কাজ করবে। আর যদি বিজোড় হয় মানে ভ্যালু 1 আসে, তাহলে সেটা একটা ট্রুথি ভ্যালু, তাহলে কন্টিনিউ করা যাবে, ট্রু হয়ে যাবে, কন্টিনিউ করবে। বোঝা গেছে? বুঝতে পারছো এখন কেন কাজ করলো? আচ্ছা, ট্রুথি ভ্যালু আর ফলসি ভ্যালু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আসলে আরো কিছু তোমাদের এই ছোট ছোট আরো কিছু এক্সারসাইজ আমি ক্রিয়েট করে দিব হয়তো, মানে লাস্টের অ্যারে আর স্ট্রিং এর পার্টটা আসলে খুব ফাস্ট করা লাগছে তো, মানে স্লাইডগুলো ওখানে কোনো এক্সারসাইজ আমি ক্রিয়েট করে দিতে পারিনি, টাইম পাইনি। আমি ওটা দিয়ে দিবনি তোমাদের এক্সারসাইজ কিছু করার, এই কন্টিনিউ ব্রেক এগুলো ইউজ করে বা অ্যারে ইউজ করে বিভিন্ন এক্সারসাইজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার একটু স্লাইডে ফিরে যাই। আচ্ছা, তাহলে নেক্সট পার্টটা, অ্যারের পরে আমার যেই পার্টটা আসে সেটা হলো আমাদের স্ট্রিং। আচ্ছা, সি তে তোমরা, সি তে কি কখনো স্ট্রিং ইউজ করছো? সি, সি প্লাস প্লাস না, কিন্তু সি তে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সি তে স্ট্রিং ইউজ করতে গেলে সি তে মেইনলি আসলে স্ট্রিং তো ডাইরেক্টলি নাই। সি তে আছে আমাদের ক্যারেক্টার অ্যারে। আমাদের মনে আছে কিনা, সি তে আছে হলো ক্যারেক্টার অ্যারে, যেটা দিয়ে আসলে স্ট্রিং এর কাজ আমরা করি। কিন্তু সি প্লাস প্লাস এর ক্ষেত্রে স্ট্রিং হিসেবে আমাদের একটা ডাটা টাইপ আছে, যেটা আসলে একটা ক্লাস। স্ট্রিং একটা ক্লাস, ঠিক আছে? তার মানে আমরা যখন একটা স্ট্রিং ক্রিয়েট করি সেটা আসলে অবজেক্ট ক্রিয়েট হয়। আচ্ছা, এখন দেখো স্ট্রিং এ কি থাকে, স্ট্রিং এ জাস্ট মাল্টিপল ক্যারেক্টার থাকবে, সেটা নাম্বারকেও তুমি স্ট্রিং হিসেবে নিতেই পারো। আচ্ছা, তাহলে স্ট্রিং ক্রিয়েট করে কিভাবে? জাস্ট যেভাবে স্ট্রিং কিওয়ার্ডটা লিখতে হবে, তোমার স্ট্রিং এর ভ্যারিয়েবলের নাম, তুমি সেখানে ইনিশিয়ালি মানে তুমি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারো, পরেও করতে পারো, আপ টু ইউ। এরপরে স্ট্রিং ইনপুট কেমনে নিব, স্ট্রিং ইনপুট নেওয়া আর নর্মাল ভ্যারিয়েবল ইনপুট নেওয়া সি প্লাস প্লাসে সেমই, সি ইন দিয়ে এসটিআর দিয়ে দিতে পারো। আর কিন্তু সি ইন সি আউট, স্ক্যানএফ, প্রিন্টএফ এর মতো কিন্তু একটা লিমিটেশন আছে ওদের। সেটা হলো ওরা কি তোমার স্পেস হলো ইগনোর করে। যেমন যদি একটা জায়গায় স্পেস থাকে তাহলে সেটাকে আলাদা ভ্যারিয়েবল হিসেবে ধরে নেয় বা আলাদা ডাটা হিসেবে ধরে নেয়, মানে ওই স্পেস দিয়ে সীমাবদ্ধ, আসলে স্পেস দিয়ে ওকে আমি লিমিট করে দিই। এখন কোনো জায়গায় যদি এরকম থাকে, ধরো এরকম, ধরো ধরো এরকম লেখা আছে যে আই ইট রাইস, একটা সেন্টেন্স লেখা আছে। এখন এদের মাঝখানে তো গ্যাপ আছেই, তাই না? মাঝখানে স্পেস আছে। এখন তুমি যদি পুরাটুককে একটা স্ট্রিং এ নিতে চাও, তুমি যদি এইভাবে নাও সি ইন দিয়ে, তাহলে ও কি করবে, শুধু আইটাকে ইনপুট নেবে, কারণ পরে একটা স্পেস আছে। আর আমি যদি তাহলে পুরাটুককে ইনপুট কেমনে নিব, পুরাটুককে ইনপুট নিব হলো গেট লাইন দিয়ে। গেট লাইন কি করে, ফুল একটা লাইন ও ইনপুট নিয়ে ফেলে গেট লাইন ইউজ করে, যেভাবে গেট লাইন ইউজ করতে হয়। ঠিক আছে? গেট লাইন ফুল একটা ফুল একটা লাইন ও ইনপুট নিয়ে নিবে। আচ্ছা, এরপরে আসো স্ট্রিং এ আসলে কি কি মডিফিকেশন করা যায়। অ্যারেতে আমরা যেরকম প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি, ওরকম স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডেক্স এক একটা ক্যারেক্টার, অবশ্যই ক্যারেক্টার দিয়ে দিয়ে তো স্ট্রিং তৈরি। তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডেক্স ওয়াইজ তুমি অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে? সেই ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করে তুমি ভ্যালু চেঞ্জও করে দিতে পারবে। যেমন দেখো এখানে, এখানে কি লিখছে, এখানে str মাই str, ধরো আমি এখানে হ্যালো প্রথমে লিখছিলাম, এরপরে মাই str কে আমি 1 নাম্বার ইন্ডেক্সে এ করে ফেলছি, তাহলে কি হয়ে যাবে, HALLO। এটাও কিন্তু অ্যারের মতো জিরো ইন্ডেক্সিং। ঠিক আছে? এখানে এখানে অ্যারের মতো জিরো ইন্ডেক্সিং হয়, 1 দেওয়া যেখানে আর কি, অ্যারের মতো জিরো ইন্ডেক্সিং এ কাজ করে। আচ্ছা, আবার প্রত্যেকটা স্ট্রিং এর প্রত্যেকটা ভ্যালু যেহেতু এক একটা ক্যারেক্টার, তুমি একটা ক্যারেক্টার টাইপ ডাটাটাও তুমি স্টোর করে ফেলতে পারো। যেমন ক্যারেক্টার টাইপ একটা দেখো নতুন ডাটা নিয়ে নিছে, জাস্ট আমার স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা অ্যাসাইন করে দিয়ে দিছে ওর ভিতরে। আচ্ছা,
স্ট্রিং নিয়ে আমাদের অনেক প্রবলেম স্ট্রিং নিয়ে থাকে, স্ট্রিং ম্যানিপুলেশন নামে অনেক অনেক প্রবলেম থাকে। আচ্ছা, তাহলে স্ট্রিং যেহেতু একটা তোমার ক্লাস, আর স্ট্রিংকে যখন আমরা ক্রিয়েট করি একটা অবজেক্ট ক্রিয়েট হয়, তাহলে আমরা তো জানি আগে থেকে যে অবজেক্ট বা ক্লাসের কয়েকটা মেম্বার থাকে, যেমন একটা ডাটা মেম্বার থাকে, আবার ফাংশন মেম্বারও থাকে। ফাংশন মেম্বার আর একটা নাম কি, মেথড। তাহলে আমার এই স্ট্রিং এরও মেথড আছে কিছু। দেখো, আমরা ক্লাসের মেথডগুলো যেভাবে ইউজ করি এখানেও সেভাবেই অবজেক্টের নাম ডট দিয়ে ওর মেথডটা, ঠিক আছে। যেমন আমি একটা স্ট্রিং ইনপুট নিলাম, ইউজার থেকে একটা ইনপুট নিলাম, কিন্তু আমি জানি না স্ট্রিং এর লেন্থ কত। ইউজার তো নিজেদের ইচ্ছা মতো লেন্থের স্ট্রিং দিতে পারে, তখন আমি লেন্থটা ডাইরেক্টলি এখানে না জেনে ইনপুট নিয়ে লেন্থটা ডাইরেক্ট এভাবে বের করে ফেলতে পারবো, str.length। বা এখানে আসলে এটা কিন্তু ওই তোমার ভ্যারিয়েবলের নামটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্ট্রিং এর কনক্যাটেনেশন মানে কি? হ্যাঁ, দুটো স্ট্রিংকে যোগ করা। হ্যাঁ, দুটো স্ট্রিং বা মাল্টিপল স্ট্রিং হতে পারে, যোগ করা আর কি। এখন কনক্যাটেনেশনে তোমার আমার আগে যেমন সি তে এগুলা নিয়ে প্যারা খাওয়া লাগতো, কিন্তু সি প্লাস প্লাসে ডাইরেক্ট তোমার এভাবে তুমি যোগ করে করে মানে এই ভ্যালুগুলো ওভারলোড করা আর কি, ফাংশন ওভারলোডিং এর মাধ্যমে এগুলো অপারেটর ওভারলোড করা, সেটা তুমি যোগ করে দিলেই ও স্ট্রিং একটার সাথে অ্যাড করে নিবে, ঠিক আছে। আচ্ছা, ওরকমই আরো কিছু আছে, যেমন সাবস্ট্রিং জিনিসটা কি, যে আমার ধরো একটা স্ট্রিং আছে, ধরো বাংলাদেশ। আচ্ছা, এখানে টেক্সট বক্স নিয়ে কি লেখা যাবে, ধরো আচ্ছা, ধরো বাংলাদেশ। এই বাংলাদেশ যে স্ট্রিংটা সাবস্ট্রিং বলে হলো এই স্ট্রিং এর একটা পার্ট, কন্টিজিউয়াস একটা পার্ট, মানে এটা একটা সাবস্ট্রিং, ঠিক আছে। NGLAD এটা একটা সাবস্ট্রিং হবে পাশাপাশি, এমন না যে ধরো এটা আর শেষের এটা এই দুইটা মিলে একটা সাবস্ট্রিং হতে পারে না, ঠিক আছে। এটা সাব সিকোয়েন্স, কিন্তু সাবস্ট্রিং না। সাবস্ট্রিং হলো পাশাপাশি থাকবে। আচ্ছা, এখন অনেক প্রবলেম এরকম সাবস্ট্রিং নিয়েও কাজ থাকে, বা ধরো তোমার যেমন তোমাদের যে আইডি গুলা থাকে, সেই আইডি গুলোতে কিছু কিছু ফিক্স জিনিস থাকে না, যেমন আমাদের ডিপার্টমেন্টের যে কোড, যে 3050 ভি, তারপর 2 দিয়ে এরপরে হলো প্রথমে ইয়ার দেওয়া থাকে, এরপরে 3050 থাকে, সেটা কিন্তু কমন, সেটা দিয়ে আমাদের ডিপার্টমেন্টের জন্য এটা সবার জন্য কমন। তাহলে একটা স্টুডেন্টের আইডি থেকে আমি যদি 3050 কে টার্গেট করে আমি ওকে ওর ডিপার্টমেন্টকে আলাদা করতে পারবো না, বা চেক করতে পারবো না যে আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের ডিপার্টমেন্টের কিনা, ওই 3050 থাকলেই আমাদের ডিপার্টমেন্টের। ওরকম ওটা চেক করতে পারি আবার মানে ফাইন্ড সাবস্ট্রিং দিয়ে। সেখানে তোমার স্ট্রিং ডট ফাইন্ড দিয়ে ওখানে লিখে দিতে হবে যে 3050 দিয়ে দিলে তোমার চেকিং হবে। আচ্ছা, আর এই আমি ধরো একটা স্ট্রিং থেকে সাবস্ট্রিং কেটে নিয়ে আসতে চাই, বা এই পার্টটা আমি আর একটা ভ্যারিয়েবলে রাখতে চাই, তখন আমার এই জিনিসটা করা লাগে। এই সাবস্ট্রিয়ার নামে একটা ফাংশনে আছে, সেখানে তোমার স্টার্টিং ইন্ডেক্স দিতে হয়, মানে এটা শুরু হবে কোথায় থেকে, যেমন n থেকে শুরু হবে, n এর ইন্ডেক্সটা, আবার লেন্থ কত হবে, যেমন এখানে লেন্থ হবে 1 2 3 4 5, এর লেন্থ হলো 5, তার মানে এখান থেকে শুরু করে 5 লেন্থের একটা সাবস্ট্রিং আমি বের করে আনতেছি। আচ্ছা, ওটাই এখানে আর কি করব। এখন আমরা ছোট একটা স্ট্রিং এর কাজটা আমরা যেটা মাত্র বললাম, যে একজনকে আমি চেক করব সে আমাদের সিএসসি এর কিনা, সেটা চেক করার জন্য একটা কোড লিখব এই ফাইন্ড সাবস্ট্রিং দিয়ে, ঠিক আছে। এটা দিয়ে একটা কোড লিখব। আচ্ছা, আর ফাইন্ড সাবস্ট্রিং জিনিসটা আসলে কি রিটার্ন করে, দেখো এখানে লেখা আছে রিটার্নস দ্য স্টার্টিং ইন্ডেক্স অফ ম্যাচড সাবস্ট্রিং, মানে যেই সাবস্ট্রিংটা আমি ম্যাচ পাইছি সেটা কোন পজিশনে ম্যাচ পাইছি সেটা এটা রিটার্ন করবে। আচ্ছা, তাহলে আমরা একটু কোডিং এ যাই আবার একটু। আচ্ছা, আমরা একটু কোডিং এ যাই। আমার ধরো এবার ইউজার n সংখ্যক কিছু স্টুডেন্টের আইডি দিবে, ঠিক আছে। n সংখ্যক স্টুডেন্টের আইডি দিবে, আমাকে বলতে হবে যে কয়জন সিএসসি তে পড়ে,
বা সিএসসি ডিপার্টমেন্টের কয়জন, তাহলে ধরো ইন্টিজার n এর ভিতরে আমার তোমার কয়জন সেটা আর কি আসবে, যে কয়টা ইনপুট দিবে। এরপরে আমার সে কয়টা কি নিতে হবে, স্ট্রিং নিতে হবে। এখন আমি চাইলে সেটা অ্যারেতে স্টোরও রাখতে পারি, আবার নাও রাখতে পারি। আমি ধরো রাখবো স্টোর, তাহলে আমি এরকম করে নিতে পারি। দেখো স্ট্রিং এর নাম ধরো আমি দিলাম মাই str, আর কয়টা আমি নিব, n সংখ্যক নিব। তার মানে দেখো স্ট্রিং এর কিন্তু একটা অ্যারে ক্রিয়েট করে ফেলতেছে এখানে, ঠিক আছে? স্ট্রিং এর এখানে একটা অ্যারে ক্রিয়েট হয়ে যেতেছে। যা কোডের স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না কোডের স্ক্রিনটা? জি ভাইয়া। দেখো এখানে আমি কি করতেছি, তার মানে ও আমাকে সে কয়টা আইডি দিবে, সে আইডি গুলো আমরা প্রত্যেকটা এই স্ট্রিং এর অ্যারেতে প্রত্যেকটা ইনডেক্সে আমি আইডি গুলো বসাই দিব। এরপরে সেই আইডি গুলোর উপরে আমি জাস্ট ওই যে ফাইন্ড ফাংশন দিয়ে দেখব যে 30 50 এই পার্টটা ওর স্ট্রিং এর ভিতরে আছে কিনা। আচ্ছা, তাহলে ধরো আমার 5 জনের আইডি দিবে, ধরো র্যান্ডম একটা সাইজও ডাটেন ম্যাটার, ও যে কোনো সাইজে দিতে পারে। ধরো এরকম। কয়টা হলো? আরেকটা। আচ্ছা, তাহলে এখানে কোরকম কয়েকটা আইডি দিয়ে দিছে। তাহলে আমরা প্রত্যেকটা, আমরা ধরো এখানে আবার আলাদা একটা আলাদা লুপ ইউজ করব না, এই লুপের ভিতরে ধরো আমি চেকিংটা করে ফেলবো। তাহলে আমার কি করতে হবে, মাই str I, মানে ওই স্ট্রিংটার কাছে চাইতেছি, ওই স্ট্রিংটার ভিতরে ফাইন্ড করব। কি ফাইন্ড করব, আমার 3050 স্ট্রিংটা আছে কিনা, ঠিক আছে? এটা ফাইন্ড করব। এখন ও কি রিটার্ন করবে, ও রিটার্ন করবে একটা পজিশন, যেটা হলো স্টার্টিং ইন্ডেক্স। যদি পায় তাহলে স্টার্টিং ইন্ডেক্স বুঝাবে, আর যদি না পায় তাহলে -1 আসলে দিবে। তুমি যদি একটা ইন্টিজার টাইপের একটা ডাটাতে রাখো, তাহলে সেখানে দেখবা যে ও যদি না পায় তাহলে -1 দিয়ে দিবে, আর পাইলে তো পজিশন দিয়ে দিবে। তাহলে আমি একটা কাউন্ট ভ্যারিয়েবল রাখবো, ইন্ট কাউন্ট, কয়জন সিএসসি সেটা দেখার জন্য। তাহলে ইফ পজিশন নট ইকুয়াল টু -1 হয়েছে মানে কি, ওটা পায় নাই। তাহলে -1 যদি না হয় তাহলে কাউন্টটা আমি এক বাড়ায় দিব। আচ্ছা, কাউন্ট। আচ্ছা, তোমরাই বলো তো দেখি এখানে অ্যান্সার কত আসবে। এখানে কত আসার কথা অ্যান্সার? আচ্ছা, তোমরা মানে আমরা এখানে কি করতেছি এতটুকু বুঝছো কি? জাস্ট আমাদের আইডি গুলো দিবে, আমি চেক করব যে আইডির ভিতরে 30 50 এটা আছে কিনা। যদি থাকে তার মানে ও সিএসসি ডিপার্টমেন্টের, আর যদি না থাকে তাহলে অন্য ডিপার্টমেন্টের। আমি জাস্ট চেক করতেছি কয়জন আমাদের ডিপার্টমেন্টে বা সিএসসি তে কয়জন, ঠিক আছে? আর এখানে আউটপুট কত আসার কথা? ভাইয়া 3 3। আচ্ছা, 3 না, মেবি 2 আর কি। 2 আবার রিটার্ন কই গেল? হ্যাঁ, 2 আসার কথা হচ্ছে, দুইটা মানে এটা আর এটা। এরকম মানে জাস্ট একটা স্ট্রিং এর একটা অপারেশন আমরা এখানে দেখলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। তাহলে স্ট্রিং এর সাবস্ট্রিং কিভাবে ইউজ করে আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা,
এরপরে আমাদের দেখো স্ট্রিং যেহেতু ক্লাস, এদের আরও কিছু কিছু ফাংশন আছে বা আরও কিছু ওভারলোডিং টাইপ আছে। যেমন তুমি স্ট্রিংকে চাইলে এইভাবে ডাইরেক্টলি কম্পেয়ার করতে পারো, দুইটা স্ট্রিং সেম কিনা ডাইরেক্টলি ইকুয়াল ইকুয়াল দিয়ে একটা কন্ডিশনের ভিতরে কম্পেয়ার করতে পারো। আবার ইকুয়াল মানে সেম কিনা এটাও চেক করতে পারো, বা লেস দেন কিনা। আচ্ছা, লেস দেনের জিনিসটা হলো এরকম, এটা লেক্সিকোগ্রাফিক্যাল চেকিং হয়। তোমরা লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারিংটা হলো আমাদের ফোনের ভিতরে আমাদের কন্ট্যাক্টগুলো যেভাবে সিরিয়ালি থাকে সেটা হলো লেক্সিকোগ্রাফিক্যাল। যেমন ধরো আমাদের কন্ট্যাক্টের যেটা ধরো আব্বু, এটার পরে কিন্তু থাকবে হলো আরেকজনের নাম ধরো আবু সাইদ, ঠিক আছে? এখন এটার অর্ডারিং কিন্তু এমন হবে, দেখো যতক্ষণ সেম পাবে ততক্ষণ ঠিক আছে, যখনই ডিফারেন্স পাবে তখন ও অর্ডারিংটা করে ফেলে। যেমন এ বি বি, এটাও এ বি, এটার পরে বি আসছে আর এটার পরে ইউ আসছে, এই যে এখানে একটা ডিফারেন্স পেয়ে গেছে, তার কারণে প্রথমটা এটা শুরুতে আসবে, এটা শেষে আসবে। এখন এই টাইপের অর্ডারিংটা আমাদের ডিকশনারিতেও কিন্তু এই টাইপের অর্ডারিং মেনটেন হয়, ঠিক আছে? ওটাকে আমরা লেক্সিওগ্রাফিক্যাল অর্ডারিং বলি। এটা অনেক প্রবলেমের এটা বলে লেক্সিওগ্রাফিক্যাল অর্ডারিং করো, মানে ছোট আগে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো স্ট্রিং মডিফাই করার জন্য আমরা তো একটু আগে ডাইরেক্টলি স্ট্রিং এর একটা পজিশনে অ্যাসাইন করতে পারছি। স্ট্রিং এ আরো সুন্দর সুন্দর কিছু মডিফিকেশন মানে মডিফিকেশন ফাংশন আছে। যেমন অ্যাপেন্ড হলো আমাদের অলরেডি একটা এক্সিস্টিং স্ট্রিং, সেটা ফাঁকা স্ট্রিংও হতে পারে, সেখানে শেষে স্ট্রিং এর শেষে আমরা একটা স্ট্রিং অ্যাড করে দিব, ঠিক আছে? স্ট্রিং এর শেষে অ্যাড করে দিব, সেটা চাইলে এই কনক্যাটেনেশন দিয়েও করা যায়। তুমি এখানে যদি ধরো 1 এর ভিতরে স্টোর করতে চাইতা সেটা লিখে দিতে পারতা, এটা ইভ্যালুয়েট করে 1 এর ভিতরে স্টোর করে দিতে পারবে। অ্যাপেন্ডের জিনিসটাও এরকমই, সেমই। আবার দেখো আরো কিছু আছে, ইনসার্ট আছে। ইনসার্ট হলো পজিশন, একটা পজিশনের মধ্যে ইনসার্ট করে দেওয়া যায়। আমি ফিক্সড একটা পজিশনে অন্য একটা টেক্সট মাঝখানে এনে রেখে দিব, সেটাও করা যায়। আবার আমাদের অনেক জায়গায় যে ইউজ করি রিপ্লেসটাও ইউজ করা যায়। এখানে কিছু দেখো এরকম এক্সাম্পল আছে এই জিনিসগুলার। আমাদের প্রথমে স্ট্রিংটা এই যে এরকম হ্যালো স্ট্রিং, এরপরে চেক করছে যে হ্যালো কিনা, এরপরে এই যে কিছু কিছু চেকিং। আর এই যে অ্যাপেন্ড দেখো কিভাবে করে। অ্যাপেন্ড জিনিসটা হলো যে আমি যা অ্যাড করে দেব সেটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে। তো কমা দিয়ে ওয়ার্ল্ড, তাহলে অরিজিনাল স্ট্রিংটা আগে ছিল হ্যালো, সেটা হয়ে গেছে হ্যালো কমা দিয়ে ওয়ার্ল্ড। এরপর আবার ইনসার্ট 5 নাম্বার পজিশনে ইনসার্ট করছে সি প্লাস প্লাস, দেখো মাঝখানে আর একটা সি প্লাস প্লাস ইনসার্ট হয়ে গেছে, মানে পজিশন অনুযায়ী। এরপরে রিপ্লেস দেখো 0 থেকে 0,5, রিপ্লেসেরটা হলো একটা রেঞ্জ দিয়ে দেওয়া লাগে যে কতটুকু রিপ্লেস করবা, সেই আর রিপ্লেস কি দিয়ে রিপ্লেস হবে সেটা দিয়ে দেওয়া লাগে। যেমন এখানে বলছে 0 থেকে 5 ছিল হলো হ্যালোটা চেঞ্জ হয়ে গেছে হাই, ঠিক আছে? এগুলো অনেক জায়গায় ইউজ হয়, অনেক জায়গায় অনেক মডিফিকেশন আছে এরকম আরো। আর এই প্রত্যেকটা ইনসার্ট, রিপ্লেস, তারপরে ফাইন্ড, এগুলোর আরো কিছু কিছু ভার্সন আছে। যেমন ধরো ফাইন্ডের এমন একটা ভার্সন আছে যে তুমি একটা ফিক্সড একটা পজিশন থেকে তুমি খুঁজতে চাও, মানে ধরো সামনে থেকে খুঁজে 5 নাম্বারের পরে সিএসসি আছে কিনা এটা চেক করো, মানে একটা স্ট্রিং এর 5 নাম্বার পজিশনের পর থেকে সিএসসি চেক করবা, বা একটা রেঞ্জও দিয়ে দেওয়া যায়। ওগুলো তোমরা দেখে নিবা প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এটাই মনে হয় লাস্ট স্লাইড ছিল। আচ্ছা হ্যাঁ, তোমাদের যেটা বললাম যে আমি এই স্ট্রিং এর অ্যারে নিয়ে তোমাদের টাস্ক এই স্লাইডে ইনক্লুড করে দিয়ে স্লাইডটা আপডেট করে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? আর স্লাইডটা তোমরা ভালোভাবে পড়বা, আর যত ফাস্ট তোমার ওই কি বলে ক্লাসের রেকর্ডিং আপলোড দিয়ে দেওয়া যায় আপলোড দিয়ে দিব। আর হলো কুইজটাও যত ফাস্ট দেওয়া যায়। কুইজের টাইম থাকবে 24 আওয়ার্স, ঠিক আছে? কালকে কুইজটা আজকে সন্ধ্যায় শেষ হবে, সন্ধ্যায় শেষ হলে সবার মেইলে তোমাদের রেজাল্টগুলো চলে যাবে, মানে কে কোনটা ভুল করছো না করছো সব ডিটেইলসে সবকিছু একাই চলে যাবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন নাই? ক্লাসগুলো কিন্তু আস্তে আস্তে আরো হার্ডারের দিকে যাবে, মানে সামনের দিনের টপিকগুলো আরেকটু হার্ড। তাই আপাতত যেসব ইজিয়ার টপিকে তোমরা আসো সেগুলো মোটামুটি একটু করতে হবে, ঠিক আছে? নিজেরা প্র্যাকটিস করে নিতে হবে।